আমি করে মুকুল ভাই আসছেন, আমাদের মঞ্জুরুল মোর্শেদ ভাই আসছেন, রতন ভাই আসেন কিনা আমি দেখি নাই। আমাদের সকল বড় ভাই এবং আজকে আমার বিজনেস পার্টনার, আমাদের ডেস্টিনি বাজার লিমিটেড সাথে সম্পৃক্ত সকল ডিস্ট্রিবিউটরদেরকে আমি অন্তঃস্থল থেকে অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই। আজকের ট্রেনিং সেশনে, আজকের ট্রেনিংটা একটু একটু অ্যাডভান্স লেভেলের ট্রেনিং। সাধারণত আহ, আমাদের ডিএসটিসি তে বা আমাদের ট্রেনিং ইন্ডাস্ট্রিতে আমাদের তিন ক্যাটাগরির ট্রেনিং গুলো থাকতো। একটা হচ্ছে ফান্ডামেন্টাল বা বিগিনার্স ট্রেনিং, মানে যে ট্রেনিং গুলো না হইলেই নয়। আর কিছু হচ্ছে অ্যাডভান্স লেভেলের ট্রেনিং, আর কিছু হচ্ছে প্রফেশনাল ট্রেনিং। অ্যাডভান্স লেভেলের ট্রেনিংটা হচ্ছে এরকম, বিষয়টা হচ্ছে যে মানে এটা ফোকাস করা হয় রুট লেভেল, মিড অর্ডার লিডার এবং টপ অর্ডার লিডার। আমি গত প্রোগ্রামে মনে হয় বলেছিলাম যে যে কোনো একটা বিজনেসের কতগুলো পিরিয়ড থাকে। একটা হলো ইন্টেনশনাল পিরিয়ড। ইন্টেনশনাল পিরিয়ড এটা আচ্ছা চিন্তা ভাবনা করা হয় যে ব্যবসাটা আমি কি করব না করব, বাস ইটস আইডিয়া কনসেপ্ট, যেটা আসলে মূল কনসেপ্ট যে অ্যাকচুয়ালি আমার ফোকাস মার্কেট কে। ধরেন এয়ার কন্ডিশন বা ফ্রিজ যারা মার্কেটিং করে তারা কিন্তু বাংলাদেশের সবাইকে ফোকাস করে প্রোডাক্ট ডেভেলপ করে না, কারণ সবার পক্ষে কিন্তু এয়ার কন্ডিশন অ্যাফোর্ড করা পসিবল না। কিন্তু ওই যে প্রাণ জাল চানাচুর, সে কিন্তু ফোকাস মার্কেটটা কিন্তু আবার কোটিপতি না। সে জানে সে একজন কোটিপতি ওই ঝালমুড়ি কেনার জন্য ডিপার্টমেন্টাল স্টোরে 10 টাকা খরচ করে ঝালমুড়ি কিনবে না। তার ফোকাস মার্কেটটা কিন্তু আবার অন্য একটা লেভেল। আবার একটা ফিনান্সিয়াল কোম্পানি, বিশেষ করে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো, তাদের ফোকাস মার্কেট কিন্তু এক ধরনের। তারা কিন্তু যে যে কোনো ব্যক্তিকেই কিন্তু, বিশেষ করে নিম্নবিত্ত বা নিম্ন উচ্চবিত্ত ব্যক্তিদেরকে ওরা ফোকাস করে না, ওরা মধ্যবিত্ত এবং উচ্চবিত্তদেরকে ফোকাস করে। তো এক একটা মার্কেটিং কোম্পানির ফোকাস লেভেলটা হচ্ছে একটা লেভেল, তাই না? তো এই ফোকাস মার্কেটটাকে মাথায় নিয়ে যে কনসেপ্ট, সে কনসেপ্টের উপর তৈরি হয় প্ল্যান। তাহলে প্রথম পিরিয়ডটা আমি বলেছিলাম যে ইন্টারন্যাশনাল পিরিয়ড, সে যেটা ডেস্টিনি বাজার লিমিটেড অত্যন্ত চমৎকার ভাবে আমাদের এটা ডেভেলপিং হয়েছে। তারপর হচ্ছে কি প্ল্যানিং পিরিয়ড। প্ল্যানিং পিরিয়ডে গিয়ে আমাদের কি সফটওয়্যার ডেভেলপ করতে হবে, এই করতে হবে, আমাদের প্রোডাকশন ডেভেলপ করতে হবে। তারপর হচ্ছে কি সেটা হলো ডেভেলপিং পিরিয়ড। রাইট নাও আমরা যে পিরিয়ডটাকে আমরা ওভারকাম করছি সেটা হলো ডেভেলপিং পিরিয়ড। একটা পর্যায়ে চলে এসে এটা হলো মেনটেন্যান্স পিরিয়ড। যেমন আগে আমরা দেখতাম যে আমি যেমন আমার কথা বলি যে পিএইচডি, যখন পিএইচডি হওয়া পর্যন্ত কিন্তু আমি কিন্তু আসলে ব্যবসাটা বুঝতাম না। পিএইচডি আমি হয়ে গেছি আসলে, মানে টাকা পাচ্ছি, রেগুলার কাজ হচ্ছে, ইনকাম হচ্ছে। প্রথম দিকে দেখা গেছে মাসে একটা সাইকেল হতো। প্রথমত সাইকেল হতে অনেক সময় লেগে গেছিল। তারপরে আহ, কোন একটা সময় টার্গেট ছিল যে 7টা সাইকেল করতে হবে। এরপর একটা টার্গেট ছিল না, পিএইচডি হলে একটা সেলিব্রেশন পাওয়া যায়, বা পিএইচডি হলে একটু মূল্যায়ন আছে, পিএইচডি হতে হবে। বাট পিএইচডি হওয়ার পরবর্তী সময় কিন্তু ডায়মন্ড হওয়া পর্যন্ত সময়টা কিন্তু বিজনেসটা, মানে তখন অনেক গভীরভাবে স্টাডি করছি, পড়াশোনা করছি যে বিজনেসটা কিভাবে ডেভেলপ করতে হয়। আজকের ট্রেনিংটা কিন্তু একটু অ্যাডভান্স লেভেলের ট্রেনিং, এটা গেস্ট ওরিয়েন্টেড ট্রেনিং না, এবং এটা নতুন যারা জয়েন করছে তাদের জন্যও না। এটা হচ্ছে মিড অর্ডার লিডার যারা আছে তাদের জন্য ডিজাইন করা এই ট্রেনিংটা। এই ট্রেনিংটা দুইটা, এটা মডার্ন ট্রেনিংটা হচ্ছে ডিস্ট্রিবিউটর রিকল ম্যানেজমেন্ট, যেটা আমরা এর আগে করিয়েছি ডিস্ট্রিবিউটর ফলো আপ ট্রেনিং। তো আমি ডিএসটিসির ওই ট্রেনিংটাকে স্ট্যান্ডার্ড রেখে একটু আপডেট করছি। আমি আগে বলছি প্রত্যেকটা ট্রেনিং 2012 যেখানে শেষ করেছিলাম সেখান থেকে 25% আপডেট করব। বাট পরবর্তী ট্রেনিং গুলোকে আমরা আস্তে 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 একেবারে দৌড়িয়ে যদি লাভ দিয়ে 2012 থেকে 2026-এ চলে আসি, তাহলে কিন্তু আমরা অনেক কিছু মাঝখানে গ্যাপ করে ফেলবো। অর্থাৎ কোনো একজন ব্যক্তি যদি কম্পিউটারে উইন্ডোজ অপারেটিং সিস্টেমে এক্সপি ইউজ করে থাকে বা উইন্ডোজ 2000 ইউজ করে থাকে, তারা কিন্তু 7 দিলে কিন্তু সে হজবরল হয়ে যাবে। আচ্ছা, যিনি 7 ব্যবহার করে তাকে যদি আমি 10 না শিখিয়ে যদি 11 দিয়ে দিই, সে তো অপশনই খুঁজে পাবে না। আপগ্রেডেশনের ক্ষেত্রেও, ইনফরমেশন ডেভেলপ করার ক্ষেত্রেও একটু সিকোয়েন্স মেনটেন করতে হয়। এই জন্য যে 12টা ট্রেনিং আমি ডিজাইন করেছি এটা হচ্ছে তার 8ম ট্রেনিং। এই ট্রেনিংটা আমি 2012 সালে ডিএসটিসি ট্রেনিংটাকে স্ট্যান্ডার্ড রেখে এখানে আমি 25%, 25% না, মোর দেন 40% এখানে আপগ্রেড করা হয়েছে। এখন এই ট্রেনিং এর লক্ষ্য এবং উদ্দেশ্যটা কি, মানে এই ট্রেনিং এর মূল লক্ষ্য উদ্দেশ্যটা হচ্ছে আমি যে যাদেরকে ডেভেলপ করছি, বা আমার যে একটা মার্কেট ক্রিয়েট করা আছে, 45 লক্ষ ব্যক্তির যদি একটা মার্কেট থাকে, এক একজন ব্যক্তি, আমাদের সালাউদ্দিন ভাই বা আমি মাকসুদ আহমেদ, এখানে আমাদের হিরু ভাই আছে, আমাদের যে মার্কেট ডেভেলপ করা আছে, এই আমাদের সাথে কানেক্টেড ডিস্ট্রিবিউটরদেরকে আমরা কিভাবে ডেভেলপ করবো। সো
একজন নেটওয়ার্কারের বা একজন টিম ওয়ার্কারের নেটওয়ার্কারের লিডার সে কতগুলো ব্যক্তিকে জয়েন করালো সেটার উপর তার বিজনেসের সফলতা ডিপেন্ড করে না, তার সফলতা ডিপেন্ড করে সে কতজনকে মানুষ করতে পারলো তার উপর। ধরেন আপনি খুব সিম্পলি ধরেন প্রশ্ন করেন যে আমি আমাকে প্রশ্ন করলেন যে মাকসুদ তোমার টিমের মেম্বার কতজন, আমি বলবো ভাইয়া আমার টিমে মোর দ্যান ডিস্ট্রিবিউটর আছেন 2 লাখ, 2 লাখ ডিস্ট্রিবিউটর। অ্যাক্টিভ কয়জন, আমি বলবো ভাই 10 জন। তাহলে আমি সালাউদ্দিন ভাইকে প্রশ্ন করলাম সালাউদ্দিন ভাই আপনার টিমে ডিস্ট্রিবিউটর কয়জন, তো উনি বললো আমার টিমে ডিস্ট্রিবিউটর 200 জন। অ্যাক্টিভ কয়জন, উনি বলবো 20 জন। তাহলে আপনারা এবার ক্যালকুলেশন করবেন কে ভালো ব্যবসায়ী। নিঃসন্দেহে সালাউদ্দিন ভাই ভালো ব্যবসায়ী, কারণ 200 জনের মধ্যে উনি 20 জনকে ডেভেলপ করতে পারছে, আর আমার 2 লাখের মধ্যে আমি 10 জনকে ডেভেলপ করতে পারিনি। তাহলে আপনি কতগুলো গাছ লাগিয়েছেন সেটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে কতগুলো গাছে ফলজ বৃক্ষে রূপান্তরিত করতে পারছেন। ডেস্টিনির যে মূল মার্কেটিং কনসেপ্ট, এই মার্কেটিং কনসেপ্টটি কিন্তু আপনারা খুব মনোযোগ দিয়ে যদি স্টাডি করেন, কারণ প্রতিদিন কিন্তু আমি আশরাফ ভাইয়ের সাথে 1-1.5 ঘন্টা 2 ঘন্টা কিন্তু ওনার সাথে আলোচনা করি। আমাদের নতুন একজন ব্যক্তি জয়েন করবে, আজকে উনি সম্পূর্ণ, আমাদের ইব্রাহিম ভাই এখানে আছেন কিনা জানি না, আজকে সম্পূর্ণ একটা অন্য কিছু, মানে আমার সাথে আজকে উনি যা আলোচনা করছেন আমি একরকম ঘোরের মধ্যে ছিলাম। ওনার রুম থেকে বেরিয়ে এসে মানে ওনার এটা হজম করতে আমার সময় লাগছে 3 থেকে 4 ঘন্টা। তা উনি আমাকে বললো যে টোটাল ধরো ডেস্টিনি 2000 লিমিটেডের বর্তমানে আমাদের টোটাল আমাদের সার্ভাইভাল পিরিয়ডে আমাদের একটা কস্ট, উনি আমাকে এক্স অ্যামাউন্ট একটা কস্ট দিছে। মানে নিয়ার অ্যাবাউট উনি আমাকে বলছে এটাকে মিনিমাইজ করার জন্য মিনিমাম আমাদের 3 লক্ষ পিবি সেল দরকার। তো 3 লক্ষ পিবি রে 10 দিয়ে ভাগ দাও। তো বললাম ভাইয়া 10 দিয়ে ভাগ দিলে 30,000 হয়। কয় এবার 500 পয়েন্ট দিয়ে ভাগ দাও। তো বললাম ভাইয়া 600 হয়। কয় এবার তুমি এটাকে সব কটাকে এবার তুমি 3 লক্ষ পিবি কে তুমি এবার কি করো, ওই যে আহ, ইয়া দিয়ে ভাগ দাও, 2 পিবি দিয়ে ভাগ দাও। তো এইভাবে উনি আমাকে কয়েকটা অঙ্ক দেখালো। উনি আমাকে যেটা বললো যে কনসেপ্ট, সে কনসেপ্ট হচ্ছে আমরা যদি আমাদের বাইং হ্যাবিটটা চেঞ্জ করতে পারি, আমরা নতুন ব্যক্তিদেরকে যাদের আছে, নতুন ব্যক্তি যাদের কাছে, তাদেরকে আমরা জয়েনিং করার প্রয়োজন হবে না, এরা একসময় এমনি জয়েন করবে, তাই না? এরা যখন সিন তৈরি হবে, ওদের বাইং হ্যাবিট চেঞ্জ হবে। যে আমাদের নামের তালিকা কিন্তু গেস্টের করা উচিত না, ম্যান করা উচিত না, আমাদের নামের তালিকা করা উচিত যে আমি কয়টা ই শপ কানেক্ট করলাম, কয়টা ডিসকাউন্ট শপ কানেক্ট করলাম। একটা সার্টেন টাইম পরে এসে কিন্তু এটাই আমার জন্য বিশাল একটা হিউজ ভলিউম তৈরি হবে। এই টোটাল কথাটা আমি যেভাবে বুঝে বলছি, উনি এইভাবে না, উনি আরেকটু সহজ করে বলছে, কিন্তু বুঝতে আমার অনেক সময় লেগে গেছে। তাহলে আপনি দেখেন, খেয়াল করে দেখেন, একজন কৃষক সে যদি যতগুলো চারা মানে ধানের ধান ছিটায় বীজতলায়, ততগুলোতে কিন্তু গাছ হয় না। কিছু পাখি খেয়ে ফেলে, কিছু মাটি খেয়ে ফেলে, কিছু পোকামাকড় খেয়ে ফেলে। তাহলে ওই বীজতলা থেকে যতগুলো গাছ হয়, সবগুলো গাছ কিন্তু আমরা উঠাতে পারি না, কারণ ওখানে কিছু আগাছা থাকে, ওখানে অন্য ধানের চারাও থাকে। আবার টানার সময় উঠানোর সময় কিন্তু কিছু ছিঁড়েও যায়। আবার যতগুলো চারা গাছ আমরা, ধানের চারা গাছ আমরা উত্তোলন করি বীজতলা থেকে, আমরা রোপণের সময় কিন্তু যত রোপণ করি তাতেও কিন্তু হয় না, আমাদের কুচি দিতে হয়। মাঝে 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 বিভিন্ন লাইনের মধ্যে দেখা গেছে ওখানে আবার নতুন করে কুচি কুচি দিতে হয়। এবং এইভাবে একজন ফার্মার, সে কিন্তু একটা সার্টেন টাইম, প্রায় 2.5 মাস 3 মাস সময় ধরে সে ধারাবাহিক প্রচেষ্টার মধ্য দিয়ে কিন্তু সে কি করে, এই একটা ছোট্ট ধানের ধানের চারা থেকে শুরু করে সে কিন্তু একটা ধান ক্ষেত এবং সে কয়েক মন ধানের একটা বিশাল ইয়া তৈরি করে। তাহলে কতগুলো আপনি চারা গাছ রোপণ করেছেন সেটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে কতগুলোকে আপনি ফলজ বৃক্ষে রূপান্তর করছেন। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো এটাকে যদি আমরা ফোকাস করি, এটাকে ফোকাস করলে আপনি আপনার বর্তমানে এক্সিস্টিং যে টিম আছেন তাদেরকে আপনি ডেভেলপ করতে পারবেন। এবং আপনি এদেরকে যদি ডেভেলপ করতে পারেন, আপনার নতুন করে স্পন্সরের প্রয়োজন হবে না। কারণ আমাদের 45 লক্ষ ডিস্ট্রিবিউটর, আমি সেমিনারে প্রায় একটা জিনিস শেয়ার করি যে 45 লক্ষ ডিস্ট্রিবিউটর যদি প্রতিদিন 10 পয়েন্টের মানে 10 টাকারও যদি পণ্য ক্রয় করে, বা যদি 100 টাকারও পণ্য ক্রয় করে, তাহলে কি পরিমাণ হিউজ আমাদের পিবি সেল হতে পারে এবং এটার কমিশন কি পরিমাণ কমিশন আসতে পারে, আমি মাঝে মাঝে একটা ক্যালকুলেশন দেখাই। তো আজকে আমরা দেখবো যে আমি যদি একজন ডিস্ট্রিবিউটরকে, যাদেরকে আমি জয়েন করাচ্ছি, বিশেষ করে সালাউদ্দিন ভাই টিমে প্রচুর নতুন লোক জয়েন করে, আর রতন ভাই টিমেও আছে। তবে ডাক্তার ইব্রাহিম সাহেবেরও আমি দেখলাম যে ভালো জয়েনিং, নতুন নিউ জয়েনিং। এখন এদেরকে কিভাবে ডেভেলপ করবো, বা গত 12 বছর আমাদের যে টিম তৈরি হয়েছে সেই টিমটাকে আমি কিভাবে ডেভেলপ করবো, সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। সো ডিএসটি তে আমরা যে ট্রেনিংটা করতাম সেখানে ছিল 5টি ধাপ।
5টা ধাপে আমি আমার ডিস্ট্রিবিউটর তৈরি করব। হাউ টু ফলো আপ ইউর ডিস্ট্রিবিউটর, আপনার ডিস্ট্রিবিউটরকে আপনি কিভাবে তৈরি করবেন। আমি এখানে ডিএসটিসি তে আমাদেরকে সিলেবাসে ছিল 5টি ধাপে আমি আমার টিমটা তৈরি করব। এটাকে স্টাডি করে বর্তমান যুবক করার জন্য এটাকে আমি আরেকটু ক্যাটাগরি করে আমি এটাকে করছি 10টি ধাপ। আমরা আমাদের ডিস্ট্রিবিউটর তৈরি করব। সে 10টি ধাপ কি কি আমরা একটা পর একটা আলোচনা করবো। সে নাম্বার 1 হচ্ছে ডিস্ট্রিবিউটর লিস্ট। এর আগে বলেছিলাম কি যে কাস্টমার লিস্ট, না এখন বলতেছি আপনার ডিস্ট্রিবিউটর লিস্ট। সেকেন্ড হচ্ছে ক্যাটাগরি সিলেক্ট, মানে আপনি এই ডিস্ট্রিবিউটরের মধ্য থেকে আপনাকে এখানে 5 ক্যাটাগরি ডিস্ট্রিবিউটর আছে, আপনাকে সিলেক্ট করতে হবে। যেরকম একটা কোল্ড স্টোরেজে কি হয় যে মাঝে 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 পচা আলুগুলোকে ফেলে দিতে হয়, কারণ এগুলো থেকে পানি পড়ে কিন্তু ভালো আলুগুলো নষ্ট হয়ে যাবে। তাহলে আপনার এই ডিস্ট্রিবিউটর গুলো আপনার টিমে বর্তমান যে ডিস্ট্রিবিউটর গুলো আছে এরা কিন্তু সবাই কাস্টমার, এবং এরা কত প্রকারের কাস্টমার সাধারণত আমরা ক্যালকুলেশন করে দেখবো যে সাধারণত ওরা 5 প্রকারের কাস্টমার। তাহলে এই 5 প্রকারের ব্যক্তিকে 5 ধরনের কিন্তু আমাকে কি করতে হবে, গাইড করতে হবে। 3 নম্বর হচ্ছে প্রায়োরিটি লিস্ট বা একটা সেট আপ বা ফোকাস লিস্ট। আপনার যেহেতু আমাদের বাইনারি সিস্টেম, আপনি একসাথে কিন্তু অনেক ব্যক্তিকে ফোকাস করতে পারবেন না। আমি প্রাথমিক পর্যায়ে যে চিন্তা করবো এভাবে যে আপনি 5 জন 5 জন 10 জন 10 জনের একটা টিম তৈরি করেন। এটা আপনার সেট আপ 1। কেন 10 জন? কারণ ইন্টারন্যাশনালি আপনি এটা সাইকোলজিক্যালি দিয়ে চিন্তা করলে বুঝতে পারবেন যে দেখেন আমাদের হাতের আঙ্গুল কিন্তু লেফটে 5টা রাইটে 5টা, পায়ের আঙ্গুলও কিন্তু লেফটে 5টা রাইটে 5টা। আপনি ফুটবল খেলা বলেন, ক্রিকেট খেলা বলেন, দেখবেন মাঠে কিন্তু প্লেয়ার হচ্ছে 11 জন। কেন 11 জন? কারণ একজন খেলোয়াড় সে আরো 10 জন খেলোয়াড়কে ফোকাস রাখতে পারে। তাহলে আপনি আপাতত আপনার টিমে আপনার 2টা সেলস টিম মিলিয়ে আপনি 5 5 10 জনকে রাখেন। সেক্ষেত্রে আপনি ইয়ে করেন, সেক্ষেত্রে আপনি যেটাকে আপনি মনে করতেছেন যে এটা একটু ভালো টিম, সেক্ষেত্রে আপনি 60-40 অথবা 80-20 আপনি রুলে চলে আসতে পারেন। অর্থাৎ আপনি আপনার 10 জনের মধ্যে থেকে 8 জন আপনার ফোকাস টিম থেকে নেন, আর 2 জন আপনি আপনার স্ট্রং টিম থেকে নেন। আজকে দেখেন, আজকে আমি আপনাকে বলি, আমি যে টিমটাকে আমি 12 বছর নার্সিং করছি, অর্থাৎ আমার যে ডায়মন্ডের 14টা পিএইচডি, যদিও আমার এখানে 14টা করতে গিয়ে আমার 15টা হয়ে গেছিল। মজার বিষয় হচ্ছে আমি এখন বর্তমানে এই টিমটা নিয়ে কিন্তু আমি টেনশন করি না, কারণ আমার এই টিমটাতে মোটামুটি অ্যাক্টিভ আলহামদুলিল্লাহ সেল খুব ভালো। সেন্টার অ্যাক্টিভ করছে এমন লোকের সংখ্যায় আমি খুঁজে পাইছি 50+। তাই এবার খেয়াল করে দেখেন, আপনার 50-এর অনেক বেশি। এখন আর যে সাইডটা আমার 2টা ডায়মন্ড এক্সিকিউটিভ, সেই সাইডে কিন্তু এখন আমি ম্যান খুঁজে পাচ্ছি না। কারণ কি? কারণ হচ্ছে আমি ওই সাইডটাকে টোটালি কিন্তু আমি ফোকাস লেসে রেখেছি, ওটা আমার ফোকাস রাখিই নেই। এখন আমি কি করতেছি, আমি এখন ট্রি অ্যানালাইসিস করে 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 টিমকে আমি কি করে অ্যানাটমি করে বাছাই করে নিয়ে আসতেছি। মানে আজকে আমার এক পিএইচডির সাথে কথা বললাম, আমি আমিন ভাইকে ধন্যবাদ জানাই, পিএইচডি আনোয়ার ভাই। তো আমি এভাবে ট্রি অ্যানালাইসিস করতে 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 তাই দেখলাম যে কোন কোন পিএইচডি গুলো তার আইডি অ্যাক্টিভ করছে, কোন কোন ডিস্ট্রিবিউটর গুলো তার আইডি। আমি যখন এগুলো স্টাডি করতেছিলাম, এক্ষেত্রে আমি পুরাটা যেতে পারিনি, কারণ 34 পাতা, 10টা করে যদি ব্যক্তির ইনফরমেশন আমরা ধরি, 34 পাতাতে দেয়া গেছে কত, 360 জন এক্সিকিউটিভ। হ্যাঁ, সিলভার থেকে শুরু করে 360 জন এক্সিকিউটিভ, আমি সবটা শেষ করতে পারিনি। আজকে আমি 10 পাতা পর্যন্ত গেছি। তো আপনি টোটাল লিস্ট থেকে আপনি কি করবেন, আপনার ডিস্ট্রিবিউটর থেকে আপনি কি করেন, ফোকাস করেন। এখন এমন কাউকে ফোকাস করার দরকার নাই যাকে ফোকাস করলে আপনার রেজাল্ট হবে না, আপনার টাইম নষ্ট হবে। ভুল ব্যক্তিকে যদি চয়েস করেন, তার পিছনে সময় দিতে গেলে কিন্তু আপনার টাইম নষ্ট হবে। একজন লিডার তার টিমে আসলে বেসিক্যালি কি দেয়, এখানে আমাদের অত্যন্ত অভিজ্ঞ লিডার আছেন, আমাদের অবদরমান হিরু ভাই আছেন, আমাদের এখানে আমি দেখছি মঞ্জুর মোর্শেদ ভাই আছেন। যে বেসিক্যালি একজন লিডার তার টিমে আমরা যেটা দিয়ে থাকে এটা হলো ট্রিপল টি, 3টা টি দিয়ে থাকে। নাম্বার 1 হচ্ছে টাইম, ট্যালেন্ট, টাকা। আমার মূল্যবান সময়, আমার মূল্যবান মেধা, এবং আমার আমি আর্থিকভাবে সহযোগিতা। তাহলে আমি এই 3টা কার পিছনে দিব? আমি এমন কারো পিছনে নিশ্চয়ই দিব না যে ব্যক্তিটা কিন্তু কর্মের মধ্যে নাই, প্রচেষ্টার মধ্যে নাই। তাহলে আমাকে আইডেন্টিফাই করে নিতে হবে যে কার পিছনে আমি আমার এই 3টা জিনিস ব্যয় করব। স্যার, একটা ফোকাস লিস্ট তৈরি করতে হবে। ট্রি ডিস্ট্রিবিউশন, টিমটাকে ভাগ করে দিতে হবে। কে কোন অঞ্চলটা দেখবে, কে কোন সাইডটা দেখবে, কে কিভাবে দেখবে, ইটস এ ভেরি ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে ট্রি সেট আপ, কাউন্সিলিং সাপোর্ট। ট্রেনিং ইজ নট এনাফ। ট্রেনিং আপনার একটা ব্যক্তিকে ডেভেলপ করার জন্য ট্রেনিং যথেষ্ট না। আবার শুধু ট্রেনিং বাদ দিয়ে
ঘরে কাউন্সিলিং করলে হবে না, কারণ স্কুল কলেজ বন্ধ করে দিয়ে ঘরে পড়াশোনা করলে কি পড়াশোনা হয়? আমরা যে করোনাকালীন সময়ের কথা মনে করে দেখেন তো, আমি কিন্তু অনেক চেষ্টা করছি মানে আমার ছেলেকে পড়াশোনা করানোর জন্য, কিন্তু দেখা গেছে আসলে কিন্তু হয় নাই। তাহলে আমার ট্রেনিং এর দরকার আছে, অফিসিয়ালি ট্রেনিং এর প্রয়োজন দরকার আছে, কাউন্সিলিং এর প্রয়োজন আছে। আমি আপনাকে বলছিলাম যে একটা আপনাদের সুখবর হচ্ছে কাউন্সিলিং শিট আমি একটা না, আমি 4টা তৈরি করছি। একটা হচ্ছে বেসিক ট্রেনিং এর উপরে, স্টার্ট আপ ট্রেনিং এর উপরে, যা না জানলেই নয়। আরেকটা কাউন্সিলিং শিট তৈরি করছি আমি ইনভাইট ফলো আপের জন্য। আরেকটা কাউন্সিলিং শিট তৈরি করছি আমি ডিস্ট্রিবিউটর ফলো আপের জন্য। যে আপনি আপনি এই লাইনগুলো ধরে ধরে লাইনগুলো ধরে 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 আপনি তার সাথে কাউন্সিলিং করবেন। মজার বিষয় হচ্ছে শীটগুলো যখন আপনাদের হাতে চলে যাবে, আপনারা যখন আপনাদের সিনিয়রকে প্রশ্ন করবেন, যেমন ওখানে লেখা আছে এমএলএম এর উৎপত্তিগত ইতিহাস কি, দেখা গেছে আপনার আপলাইন হয়তো বিষয়টা সম্পর্কে জানা না, তখন দুজনের মধ্যে কিন্তু ট্রেনিং করার একটা কিউরিসিটি তৈরি হবে। 5 নম্বর হচ্ছে ফাউন্ডেশন বিল্ড আপ, তার ভিতরে ফাউন্ডেশন বিল্ড করতে হবে। ম্যাচিভ অ্যাকশন, তার কাজ করার অনুমতি দিতে হবে, কাজ শুরু করে দিতে হবে। 8 নম্বর হচ্ছে আউট স্টেশন ডেভেলপ করা। আর 9 নম্বর হচ্ছে উইকলি টিম মিটিং চালু করা। আর 10 নম্বর হচ্ছে আপনার টিমে কোম্পানি মার্কেটিং প্ল্যানের বাইরে ছোট ছোট ইনসেন্টিভ ডিক্লেয়ার দেওয়া, যে এই সপ্তাহে কেউ একটা একটা ম্যাচিং করছে, তাহলে এই সপ্তাহের মিটিং এ তাকে একটা মিষ্টি খাওয়ানো হোক, তাই না? ডেস্টিনি 2000 লিমিটেডে তো সিলভার এক্সিকিউটিভ হইলেও ক্রেশ দাও দিত না, একটা সময় পিএইচডির পরে পিএইচডির নিচে ক্রেশ দেওয়া হতো না। বাট আমি কিন্তু আমার টিমে কিন্তু সাইকেল হোল্ডারদের জন্য কিন্তু মেডেলের ব্যবস্থা করছিলাম, যে যারা সাইকেলদারি তাদেরকে আমরা সেলিব্রেশন দিতাম মেডেলের মধ্যে দিয়ে। সো এই 10টা ধাপে আপনি আপনার টিমে যারা আছে, বর্তমান যারা জয়েন করছে তারা তো অবশ্যই, তার পাশাপাশি পুরাতন যারা আছে তাদের প্রতি যে রেসপন্সিবিলিটিস আছে তাদের মধ্যে দিয়ে এই 10টা ধাপে আপনি কি করবেন, আপনার টিমকে ডেভেলপ করবেন। আসলে আমরা একটা একটা করে আলোচনা করি। প্রথমটা হচ্ছে আপনি একটা নামের তালিকা তৈরি করবেন, আপনার ডিস্ট্রিবিউটর লিস্ট। সেক্ষেত্রে আপনি মিনিমাম অন্তত 5টা কলাম রাখবেন। নাম্বার হচ্ছে আপনার নাম, সিআইডি, তার ফোন নাম্বার এবং হচ্ছে তার রিমার্ক। রিমার্ক যে গড়টা কেন সেটা আমি একটু পরে আপনাদেরকে বুঝাই দেবো। যেমন ধরুন মাকসুদ আহমেদ 4114, এটা আমার সিআইডি, এটা আমার ফোন নাম্বার। এখন প্রশ্ন হচ্ছে যে বস, আমরা তো লগ ইন করে জিনোলজি ট্রি পাচ্ছি না, তাইলে কি আমি কিভাবে আমি আমার লেফট এবং রাইটের ডিস্ট্রিবিউটর গুলোকে আইডেন্টিফাই করব? খুব সহজ একটা বিষয় আছে, সেটা হচ্ছে আপনি ওই যে আপনি ট্রি ম্যানেজমেন্টে গিয়ে আপনি আপনি মাই বিজনেস সেন্টার ওখানে ক্লিক করবেন। ক্লিক করার পর সিআইডি তে ডাবল ক্লিক করলে আপনার ওই অপশনগুলো দেখা যাবে। ওখান থেকে সিআইডি নিয়ে আপনি যখন বিন টেবিলে মানে পিবি আপলোড টেবিলে যখন সিআইডিটা দিবেন, দেখবেন ওই লোকের ফোন নাম্বার, নাম, ফোন নাম্বার, সেন্টারটা অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ কিনা আপনি দেখতে পাবেন। কিংবা জিনোলজি ট্রিতে সিআইডিটা ওখানে গিয়ে কপি করে দিলে আপনি কিন্তু ওই সেন্টারটা অ্যাক্টিভ না ইনঅ্যাক্টিভ, ওই সেন্টারটা কি আপডেট করছে কি করে না আপনি কিন্তু দেখতে পাবেন। কিন্তু মানে ডিরেক্টলি জিনোলজি ট্রি না পেলেও আপনি ইনডাইরেক্টলি কিন্তু কালেক্ট করে নিতে পারেন। এই প্রসেসটা আপনি অফিসে বা সিনিয়রদের সাথে বসে আলোচনা করবেন। আমি আগে বলি যে আপনি প্রথম আপনি 3টে উইন্ডো খুলবেন আপনার ল্যাপটপে। আপনি ব্রাউজারে 3টে উইন্ডো খুলবেন। নাম্বার 1 উইন্ডো হচ্ছে এই যে ট্রি সেটআপটা খুলবেন। এরপরে আপনি টিম ম্যানেজমেন্টে গিয়ে রাইট ক্লিক করবেন। আপনি মাউসে রাইট ক্লিক করে নিউ ট্যাব দিয়ে আপনি মাই বিজনেস আইডি খুলবেন। দেখবেন আপনি 10টা সিআইডি 10টা ঘর আসবে। তারপরে আপনার 1 নম্বর সিআইডি তে রাইট ক্লিক করে নিউ ট্যাব দিয়ে খুলবেন। এই সিআইডির অধীনে যত এক্সিকিউটিভ আছে আরেকটা লাইন খুলবে। বিন টেবিলে গিয়ে ওখানে রাইট ক্লিক করে নিউ ট্যাব দিবেন। নিউ ট্যাব দিয়ে আপনি আরেকটা উইন্ডো খুলবেন। তাহলে একটা সিআইডি কপি করে যদি ট্রিতে আপনি দিয়ে চার্জ করেন, তাহলে এই লোকটাকে আপনি তার তার জিনোলজি ট্রিতে ওখানে দেখলে তো আপনি বুঝতে পারবেন যে প্রোফাইল আপডেট করা আছে কিনা। এখন আপনি তার যদি প্রোফাইল আপডেট করা থাকে, দেখেন যে এটা আপনার সবুজ সিগন্যাল দিচ্ছে, মানে প্রোফাইল আপডেট করা আছে, তার মানে আপনি তার কারেন্ট ফোন নাম্বার, ইমেল নাম্বার সব আপনি পেয়ে যাবেন। সেক্ষেত্রে ওই যে বিন পিবি আপলোডে গিয়ে সিআইডিটা অ্যাড দেন, সিআইডিটা ক্লিক করেন, অটোমেটিকলি দেখবেন নিচে দিয়ে চলে আসছে আপনার তার নাম, ফোন নাম্বার, তারপর তার জিমেল নাম্বার, এটা কিন্তু চলে আসছে। কিন্তু ডিস্ট্রিবিউটর লিস্ট তৈরি করা, আপনি আপনার টিমে যদি আপনি এক্সেল করেন বা পিএইচডি করেন, আপনি আপনার টিমে আপাতত আপনি আপনার টিমে আর যদি মনে করেন আর একটু কষ্ট করবেন, আপনি ট্রি ভিউতে গিয়ে ক্লিক করে করে ডাউন 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 ক্লিক করে 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 আপনি আগে সিআইডি গুলো লেখেন, পরে সিআইডি গুলো দিয়ে দিয়ে আপনি নাম বের করে নিয়ে আসতে পারবেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে? এভাবে আপনি কষ্ট করে একটা নামের তালিকা তৈরি করবেন। আর নতুন যাদেরকে জয়েন করছেন তাদেরকে আজকে থেকে আপনি কি করেন, এই টেবিলটা মেনটেন করেন। নাম, সিআইডি নাম্বার, যেটা বর্তমান নাম হচ্ছে বিন বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার, মোবাইল নাম্বার,
ইটস ভেরি ইম্পর্টেন্ট, কারণ এটা আপনার লাগবে। দ্বিতীয় আমি কি বলেছিলাম, ক্যাটাগরি সিলেক্ট। আপনার টিমে ডিস্ট্রিবিউটর হচ্ছে 5 প্রকার। এবার নতুন এবং পুরাতন সবাইকে নিয়ে বলতেছি। নাম্বার 1 হচ্ছে অ্যাক্টিভ ডিস্ট্রিবিউটর। অ্যাক্টিভ ডিস্ট্রিবিউটর হচ্ছে কারা? যে ব্যক্তিটা অন্তত প্রতি সপ্তাহে একবার অফিসে আসে, আপনি মিটিং কল করলে মিটিং এ অ্যাটেন্ড করে, অফলাইন মিটিং এ অ্যাটেন্ড করে, বা আপনি মোটামুটি কনফার্ম যে মাস শেষে তার কাছ থেকে অন্তত 2 পিবি হইলো বা 5-10 পিবি হইলো সেল আসবে। সে তার টিমে অন্তত একটা সেন্টার হলো অ্যাক্টিভ করাবে, অথবা একটা এনএফসি কার্ড হলো করাবে, কিংবা 5 জন একটা সেল হলো, 1 পিবি সেল হলো না, বাট সে তার টিমে 10 জন প্রোফাইল আপডেট করছে। আপনি কি বলবেন না এটা একটা চমৎকার কাজ করছে? তাহলে সে হলো অ্যাক্টিভ। দ্বিতীয় হচ্ছে প্রোঅ্যাক্টিভ। প্রোঅ্যাক্টিভ কারা? প্রোঅ্যাক্টিভ হচ্ছে কিছুদিন সক্রিয় থাকে, এরপর আস্তে করে বেলুনের হাওয়া ছেড়ে দিলে যেরকম ফুস করে বন্ধ হয়ে যায়, সে বন্ধ হয়ে যায়। আবার যখন আমাদের ওই যে আমাদেরকে রতন ভাই ফোন দেয়, এই মাকসুদ কি খবর, কি অবস্থা, তুমি গতকাল অফিসে আসো নাই কেন? হ্যাঁ। বা ধরুন আমাকে ওই যে আমার পছন্দের মানুষ মঞ্জুর মোর্শেদ ভাই ফোন দিল যে মাকসুদ খবর কি, তোমার তো গত 1 সপ্তাহ কোনো খোঁজ খবর নাই, তুমি সুস্থ আছো কিনা, ভালো আছে কিনা। মানে একটু লাড়া দেয়, একটু লাড়া দিলে কি হয়, আবার একটু অ্যাক্টিভ হয়, আবার কিছু দিন পরে আবার সে ইনঅ্যাক্টিভ হয়ে যায়। এই ধরনের ডিস্ট্রিবিউটরকে আমরা বলি অ্যাক্টিভ এবং প্রোঅ্যাক্টিভ। তৃতীয় কি, আপনার টিমে কিছু লোক আছে নেগেটিভ, ইনঅ্যাক্টিভ। ইনঅ্যাক্টিভ মানে সে ডেস্টিনি 2000 লিমিটেড সম্পর্কে সে কিন্তু পজিটিভ না, আবার সে নেগেটিভও না, সে পজিটিভ বাট ইনঅ্যাক্টিভ। সে বলে ডেস্টিনি 2000 লিমিটেড ইজ ভেরি নাইস কোম্পানি, বর্তমান ডেস্টিনি 2000 লিমিটেড এটা এটা চমৎকার একটা মার্কেটিং প্ল্যান। কিন্তু ভাই, কিন্তু মানে আর কিন্তুতে গেলাম না আর কি। মানে অনেক সময় বলে কিন্তু ভাই এটা আমার পক্ষে সম্ভব না, কিন্তু ভাই যদি এটা আবার পরিবর্তন হয়, মানে বিভিন্ন রকম কিন্তু কিন্তু বলে। সে কিন্তু পজিটিভ বাট সে নিষ্ক্রিয়। তাহলে আপনাকে আইডেন্টিফাই করতে হবে যে এরা কারা কারা। 4 নম্বর হচ্ছে কি, প্রোডাক্ট ইউজার। বেসিক্যালি এই কাস্টমারটা কিন্তু আপনার ডেস্টিনি 2000 লিমিটেডে ক্যারিয়ার করতে আসে নাই, সে তার একটা পণ্য ক্রয় করতে, একটা প্রয়োজনীয় পণ্য, সে পণ্যটা ডেস্টিনি 2000 লিমিটেডে আছে। আপনি জানেন যে আপনার আত্মীয় একটা ফ্রিজ ক্রয় করবে, আপনি তাকে মোটিভেট করলেন যে এই ফ্রিজটা আপনি সিঙ্গার থেকে আপনি পছন্দ করেন, মডেল নাম্বারটা খালি মনে রাখেন, এটা আপনি আমি আপনাকে অর্ডার করে দিচ্ছি, আপনার বাসায় চলে আসবে। আপনি কি করলেন, সে মূলত এখানে প্রোডাক্টের জন্য আসছে, সে এখানে আসলে বিজনেসের যে রয়্যালিটি ইনকাম বা এখানে যে একটা ইনকাম করা যায় এটা তার কাছে ফোকাস পয়েন্ট না। এবং 5 নম্বর ক্যাটাগরিতে আমি যদি বলি সেটা নেগেটিভ ডিস্ট্রিবিউটর, ইটস ভেরি ডেঞ্জারাস। নেগেটিভ ডিস্ট্রিবিউটরের মূল সমস্যাটা হলো তার মধ্যে ইনফরমেশন গ্যাপ, প্রচুর ইনফরমেশন গ্যাপ, যার কারণে সে নেগেটিভ হয়ে আছে, বিভ্রান্তির মধ্যে আছে। অ্যাকচুয়ালি সে এখন কিছুই বুঝতেছে না, এবং এমন একটা সিচুয়েশন আছে সে অনেক কিছু বুঝে না, এটা ইম্পর্টেন্ট না। আপনি তার সাথে বসে যে 10 মিনিট কথা বলবেন, লজিক্যালি যে কথা বলবেন, এই এনভায়রনমেন্টটা নাই, সে আপনার সাথে বসতেই চাচ্ছে না। কারণ হলো সে আপনাকে একটা পক্ষ ধরে নিছে, সে ধরে নিছে যে সালাউদ্দিন ভাই হচ্ছে এখন মিস্টার এক্স এর পক্ষে, তাই আপনি যত সুন্দর করে তাকে কথা বলতে চান সে হয়তো বুঝতে চাইবে না। এখন আসলে আমরা এই 5 ক্যাটাগরি ডিস্ট্রিবিউটরকে আমরা 3টা ভাগে ভাগ করি। অ্যাক্টিভ এবং প্রোঅ্যাক্টিভ যারা আছে এদেরকে আমরা ক্যাটাগরি এ, এবং ইনঅ্যাক্টিভ এবং প্রোডাক্ট ইউজার যারা আছে এরা ক্যাটাগরি বি, আর যারা নেগেটিভ ওদের ক্যাটাগরি সি, আমরা সি ধরি। তাহলে অ্যাক্টিভ যিনি আছে তার কিন্তু আপনার মোটিভেশন দরকার নেই, তার দরকার হচ্ছে ওয়ার্কিং প্ল্যান, কারণ সে তো মোটিভেটেড, মোটিভেটেড না হলে সে তো অ্যাক্টিভ না। আমি মাকসুদ আহমেদকে আপনি কি মনে করেন যে আমাকে আশরাফ ভাই 1 লক্ষ টাকা 5 লক্ষ টাকা দিলেও আমি আসতাম? তাহলে আমি কেন আসছি, বা আরো আগে কেন আসি নাই? কারণটা হচ্ছে আমি মোটিভেটেড ছিলাম না। এখন কিন্তু উনি আমাকে কিন্তু টাকা পয়সা দেয় আর না দেয়, কিন্তু আমি কিন্তু মোটিভেটেড, বিকজ আমি এখন কিন্তু অনেক কিছু, অনেক ইন্টারনাল বিষয় মার্কেটিং প্ল্যানের আপনার আমি যে সবটা বুঝছি তা না। আমি মনে করি এখন পর্যন্ত যতটুকু আমি স্টাডি করেছি আমাদের কনসেপ্ট মার্কেটিং প্ল্যান, ডেস্টিনি 2000 লিমিটেডের নতুন মার্কেটিং প্ল্যান, সেটা হলো টোটাল মার্কেটিং প্ল্যানের সেটা 5%। তাইলে একজন অ্যাক্টিভ বা প্রোঅ্যাক্টিভ ব্যক্তির মোটিভেশন দরকার নেই, তার মধ্যে মোটিভেশন আছে, তার দরকার প্ল্যান। সে কাজ করতে গিয়ে সে বাধার সম্মুখীন হচ্ছে, কাজ করতে গিয়ে সে রেজাল্ট পাচ্ছে না, আপনাকে কিন্তু তাকে নিয়ে বসতে হবে, তার কোথায় কোথায় ভুল হচ্ছে, এবং তাকে হাতে ধরে ধরে দিয়ে কিন্তু কাজ করতে হবে, তাই না? এই যে আমার মেজর ছেলে সাইকেল চালান শিখবে, আমাকে কিন্তু প্রথম 2 দিন কি করতে হয়েছে, আমাকে পিছনে ধরে রাখতে হয়েছে। এখন কিন্তু ধরে রাখতে না, এখন নিজে নিজে কিন্তু চালাতে পারে, বাট প্রথম 2-3 দিন, প্রথম 1 দিন 2 দিন কিন্তু তাকে আমাকে পিছনে ধরে রাখতে হয়েছে, ধরে ধরে কিন্তু তাকে ইয়া করতে হয়েছে। তাইলে এবার আসেন যারা বি ক্যাটাগরির লোক, তাদের দরকার মোটিভেশন, মানে ইনঅ্যাক্টিভ এবং প্রোডাক্ট ইউজার। সে কিন্তু অ্যাকচুয়ালি নেটওয়ার্ক মার্কেটিং এ যে একটা বিশাল বড় রয়্যালিটি ইনকাম করা যায়, প্যাসিভ ইনকাম করা যায়,
এবং এটা যে হিউজ, এটা যে বিন্দু 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 জল করে একসময় মহাসাগর হতে পারে সেটা সম্পর্কে ওয়াকি বল না। সারাদিন সে কিন্তু একটা টেনশনের মধ্যে আছে, বা একটা একটা চিন্তার মধ্যে আছে, একটা ফিলোসফিতে আছে, সেটা হচ্ছে কিভাবে ইনকাম বৃদ্ধি করা যায়, কিভাবে ইনকাম বৃদ্ধি করা যায়, কিভাবে আর একটু ভালো থাকা যায়, কিভাবে আর একটু ভালো থাকা যায়। কিন্তু সেটা যে আমার হাতের কাছেই সেটা কিন্তু সে জানে না, তাই না? আমরা অনেক সময় কিন্তু আমাদের হাতের কাছে সুযোগ আমরা কিন্তু আসলে কখনোই আর খুঁজে পাই না। তো এক ব্যক্তি, একটা গল্প বলি তাহলে বুঝতে সুবিধা হবে। এক ব্যক্তি সে জানে যে পৃথিবীর সবচেয়ে দামি পাথর হচ্ছে কি, ডায়মন্ড। তো ডায়মন্ড খোঁজার জন্য তার জমি জমা যা আছে সব বিক্রি করে, বাইরে বিক্রি করে সে ডায়মন্ডের জন্য বেরোয় গেছে, যে যেখানে পাই আমি ডায়মন্ড সংগ্রহ করব। এভাবে 6 মাস, 1 মাস, 2 মাস, 3 মাস, 6 মাস, 1 বছর সে ক্লান্ত হয়ে গেছে, কিন্তু পৃথিবীর কোনো প্রান্তে মানে সে কোথাও ডায়মন্ড খুঁজে পায়নি। তো এরকম ঘুরতে 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 একদিন সে তার বাড়িতে আসছে। বাড়িতে আসার পরে সে রাস্তা দিয়ে চলে যাচ্ছে, কারণ সে তো বাড়ি বিক্রি করে দিছে। তো সে দেখতেছে তার ঘর থেকে খুব উজ্জ্বল আলো আসতেছে। তখন তার মধ্যে একটা কিউরিওসিটি তৈরি হলো, কিন্তু ঘটনা কি, আমার ঘর থেকে এরকম উজ্জ্বল আলো কোত্থেকে আসতেছে। সে দৌড়ে ঘরের কাছে গেল, যাই সে জানলা দিয়ে উকি দিয়ে দেখতেছে যে ওই খাটের পাশে একটা পাথর খন্ড থেকে বিদ্যুৎ চমকাচ্ছে, মানে একটা ডায়মন্ড। এখন সে সে এখন অবাক হয়ে গেল যে এটা এখানে কোথা থেকে আসলো, তাই না? আমি প্রায় পৃথিবীর মানে 1/4 আমি প্রায় খুঁজে ফেলছি, কোথাও আমি ডায়মন্ড, আমার ঘরের মধ্যে ডায়মন্ড। তখন যার কাছে সে জমি জমা বিক্রি করে চলে গেছে, তারে তারে বলছে যে তুমি এটা কোথায় পাইছো? কয় কেন? কয় এই পাথর তুমি কোথায় পাইছো? কয় এই যে আপনি আমার কাছে যে জমিটা বিক্রি করছেন, ওই জমিটার মধ্যে অনেকগুলো পাথর পড়ে আছে, তাই আমি একটা উঠাই নিয়ে আসছি। কয় চলো তো দেখি। সে যায় দেখে তার জমিটা, ওই ব্যক্তি যখন চাষ করার জন্য জমিটাকে যখন সে মানে উল্টাইলো, চাষাবাদ করার জন্য সে জমিটাকে যখন মাটি কাটলো, তখন অনেকগুলো কিন্তু ছোট বড় ডায়মন্ড বেরিয়ে আসছে। তার মানে তার হাতের কাছে সুযোগটা ছিল, সে কিন্তু জানতো না যে এটাই সে সুযোগ যেটা সে খুঁজতেছে। আপনি শুনলে অবাক হয়ে যাবেন, আমি অনেক ডায়মন্ডের আমার কাছে কিন্তু ভিডিও, মানে তার অনুভূতির কথা আছে, অনেক পিএইচডির অনুভূতির রেকর্ড আছে, যে এভাবে সে বলতো যে আমি অফিসে আসতে চাইতাম না, আমি কাজটা করতে চাইতাম না, বাট আমার আপলাইন আমাকে বিভিন্ন রকম ভাবে উৎসাহিত করে আজকে আমাকে এই জায়গায় নিয়ে আসছে। তাইলে যে ব্যক্তি ইনএক্টিভ, তার অ্যাকচুয়ালি মোটিভেশন দরকার। তাকে প্ল্যান দিয়ে কোনো লাভ নেই, কারণ সে তো মোটিভেটেড না, সে ফিল্ডে কাজ করবে না, তার মধ্যে মোটিভেশন নাই। সে অ্যাকচুয়ালি সেটা বুঝতে পারতেছে না, সে তার টাইমটা নষ্ট হয়ে যাচ্ছে। সে চাইলে পৃথিবীর সবচেয়ে বড় সফলতা অর্জন করতে পারে, তার ভিতরে যে একটা সুপ্ত প্রতিভা আছে, এবং তার ভিতরে যে একটা অনেক বড় কিছু করার একটা সম্ভাবনা আছে, সে যে আশরাফুল মাকলুকাত, সে সৃষ্টির শ্রেষ্ঠ, দুনিয়ার খলিফা, সে কিন্তু এটা রিয়েলাইজ করে না। তাহলে তাকে কিন্তু মোটিভেট করতে হবে। এবং থার্ড ওয়ান হচ্ছে মিস্টার নেগেটিভ। মিস্টার নেগেটিভ কারণ তার মধ্যে ইনফরমেশন গ্যাপ, তার মধ্যে যথেষ্ট ইনফরমেশন গ্যাপ, এই ইনফরমেশন গ্যাপ হওয়ার কারণে নেগেটিভ। এখন আপনাদেরকে মাথায় রাখতে হবে, মিস্টার এ মিস্টার বি, এই দুই শ্রেণীর মানুষকে মিস্টার সি সম্পর্কে আগে আপনি ইনফর্ম করে রাখতে হবে। কথাটা আমি আবার রিপিট করি, ইটস এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেটা হলো, আপনার টিমে যারা এই এ এবং বি ক্যাটাগরির ব্যক্তি, মানে অ্যাক্টিভ প্রোঅ্যাক্টিভ ব্যক্তি যারা আছে, এবং ভবিষ্যতে যারা অ্যাক্টিভ হওয়ার সম্ভাবনা আছে, তাদেরকে নেগেটিভ ব্যক্তি সম্পর্কে কিন্তু কি করতে হবে, আগেই ইনফর্ম করে রাখতে হবে। যেমন আমি মিস্টার মাকসুদ আহমেদ, আমি নেগেটিভ। এখন আমি সালাউদ্দিন ভাই, আমি যে আমাদের আমিনুল ইসলাম, আমাদের আমিন ভাই, আমরা তিনজনের মধ্যে এখন আসেন, তিনজন আমরা কাছাকাছি আত্মীয় স্বজন বা তিনজন ঘনিষ্ঠ বন্ধু। এখন আমি নেগেটিভ। এখন সালাউদ্দিন ভাইকে যদি, মানে সালাউদ্দিন ভাইকে, আমিন ভাই সালাউদ্দিন ভাইকে বললো যে সালাউদ্দিন ভাই, মাকসুদ ভাইয়ের লোকের যোগাযোগ আছে? বলবে হ্যাঁ, মাঝে মাঝে দেখা হয়। যে শোনেন, উনি কিন্তু ডেস্টিনি নিয়ে প্রচন্ড ভুল বুঝে আছে। এটা ঠিক হয়ে যাবে, আমি জানি, আমি একটু ওনার সাথে বসলে বিষয়টা ঠিক হয়ে যাবে। কিন্তু আমারও সময় হয় না, আবার ওনারও সাথে বসা হয় না ওইভাবে। তো যতদিন ওনার সাথে আমি না বসতেছি, ওনার সাথে দেখা হলে উনি কিন্তু উল্টা পাল্টা বলবে, আপনি কিন্তু ভুল বুঝেন না। এই যে আপনি অ্যান্টিভাইরাসটা দিয়ে দিলেন, এখন দেখেন 2-3 দিন পরে সালাউদ্দিন ভাইয়ের লগে আমার দেখা হলো। তো সালাউদ্দিন ভাই বললাম যে সালাউদ্দিন ভাই কি করেন, বললো আমি আমিন ভাইয়ের সাথে ডেস্টিনি করি। তা আমি তো মিস্টার নেগেটিভ, আমি উল্টা পাল্টা যা খুশি তা বলা শুরু করে দিলাম। তাইলে এখন কিন্তু সালাউদ্দিন ভাই কিন্তু আর মধ্যে কিন্তু এই ভাইরাস কাজ করবে না। কেন কাজ করবে না জানেন? কারণ ওই যে অ্যান্টিভাইরাসটা দিয়ে দিছে আমাদের আমিন ভাই, যে মাকসুদ ভাই কিন্তু আপনাকে উল্টা পাল্টা বলবে, তখন সালাউদ্দিন ভাই মুস্কি হাসি দিয়ে বলবে, আরে আমিন ভাই তো আমার ঠিকই বলছে, মাকসুদ ভাই উল্টা পাল্টা বুঝে আছে। তাইলে আপনি নেগেটিভ ব্যক্তিগুলো সম্পর্কে আপনার অ্যাক্টিভ এবং প্রোঅ্যাক্টিভ ব্যক্তিগুলোকে কি করতে হবে, আপনি সচেতন করতে হবে। সালাউদ্দিন ভাই, আমার মেসেজটা কি ক্লিয়ার?
আমার সাথে কিন্তু একটু হাই হ্যালো জি দিয়ে স্যার। জি 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 জি, ক্লিয়ার স্যার, ক্লিয়ার। ইটস ভেরি ইম্পর্টেন্ট। কিন্তু আপনার টিমে দেখা গেছে কি আপনি অনেক পরিশ্রম করবেন কিন্তু আউটপুট আসবে কম যদি আপনি এই বিষয়গুলোকে যদি আপনি গুরুত্ব না দেন। তাহলে আপনার টিমে নতুন পুরাতন যারা আছে এদের মধ্যে আপনি 5 ক্যাটাগরি লোক পাবেন: অ্যাক্টিভ, প্রোঅ্যাক্টিভ, ইনঅ্যাক্টিভ, প্রোডাক্ট ইউজার, নেগেটিভ। আমরা এই 5 ক্যাটাগরিকে আমরা 3টা ক্যাটাগরিতে নিয়ে আসলাম। অ্যাক্টিভ এবং প্রোঅ্যাক্টিভকে আমরা ক্যাটাগরি এ তে নিয়ে আসলাম, এবং আমরা ইনঅ্যাক্টিভ এবং প্রোডাক্ট ইউজারকে বিতে নিয়ে আসলাম। এই যে এ বি সি নিয়ে আসলাম, এখন আবার নামের তালিকা চলে যান, ওই যে ডিস্ট্রিবিউটর লিস্ট। এবার আপনি লেখেন মাকসুদ আহমেদ, সে হলো অ্যাক্টিভ। এই যে আমিনুল ইসলাম আমিন সাহেব, সে হলো নেগেটিভ মানে সি, যদিও আমিন ভাই অ্যাক্টিভ, এক্সাম্পল হিসেবে দিলাম আর কি। ধরেন সাইফুল ইসলাম রতন, উনি আবার অ্যাক্টিভ। আবার ওয়াসিম খান, আমাদের ওয়াসিম ভাই পিএইচডি, সে হলো আবার বি, বি মানে কি প্রোডাক্ট ইউজার, ইনঅ্যাক্টিভ। আবার আমাদের পিএইচডি সাইদ ভাই ধরেন সাইদুর রহমান, সে নেগেটিভ। তাইলে আপনি এবার রিমার্ক করে রাখলেন যে আমার টিমে অ্যাক্টিভ কে, প্রোঅ্যাক্টিভ কে। তাহলে আপনার ফোকাস লিস্ট নিশ্চয়ই কিন্তু আপনার বি বা সি হবে না। আপনার প্রায়োরিটি লিস্ট, ফোকাস লিস্ট বা সেট আপ, বিজনেস সেট আপ আপনি কিন্তু অলওয়েজ এ দিয়ে করবেন। আপনি কাকে কাকে ফোকাস করতেছেন এটা কিন্তু আপনি ছাড়া আর দ্বিতীয় কাউকে বলার দরকার নেই। সিনিয়রদের কাউকে বলতে পারেন। বা আমি যদি বুঝি যে আমাকে আমার আমিন ভাই তার ফোকাস লিস্টে রাখে নাই, আমার কাছে কি ভালো লাগবে? কারণ ওনার 40 জন ব্যক্তিকে পিএইচডি বানাইলেই কিন্তু আপনি ডায়মন্ড হতে পারবেন। তাহলে 40 জন ব্যক্তিকে পিএইচডি বানাতে গেলে আপনাকে কি করতে হবে? এটাকে আপনাকে ভাগ করে নিতে হবে। আপনি তাহলে কোন 10 জন ব্যক্তিকে, ধরেন আমি 2 জন ব্যক্তিকে প্লাটিনাম বানাইলে আমি কিন্তু পিএইচডি হতে পারবো। তাহলে 2 জন ব্যক্তির জন্য আমার 5 5 10 জনকে ফোকাস করতে হবে। তাহলে এই ফোকাস লিস্টটা আপনি প্রতি 90 দিন অন্তর 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 আপনি কি করবেন? আপনি আপডেট করবেন। তাহলে এটা হচ্ছে মোটামুটি আপনি যে নামের তালিকা লিখছেন, আপনি ওখানে গিয়ে ক্যাটাগরি অনুযায়ী কে কোন ক্যাটাগরি ডিস্ট্রিবিউটর, আমি এখানে ছোট করে 5 জন কি দেখাচ্ছি, আপনি 10 জন 10 জন করে আবার 20 জন 20 জন করে, আপনার লিস্টে 20 জন হতে পারে, 30 জন হতে পারে। আমি আমার একটা সাইডে লিস্ট বের করছি, এটা আমিন ভাই দেখছে, ওখানে 100 জন। আর এখন যে সাইটটা নিয়ে আমি কাজ করতেছি, আমাদের আনোয়ার ভাইয়ের সাইটটা নিয়ে, বা আমাদের এই যে ডায়মন্ড ইউনিভার্স ভাই সাইটটা নিয়ে, আমি যে সাইটটা নিয়ে গত 2 3 দিন স্টাডি করতেছি, শুধু এক্সিকিউটিভ আছে এখানে 340 জন, যেহেতু 34 পাতা। তাহলে এক্সিকিউটিভ ডিস্ট্রিবিউটরে আছে আপনার এখানে 340 জন। এবার ডিস্ট্রিবিউটর কতগুলো আছে এটা আল্লাহ জানে। তাহলে আসেন, এবার আমরা কি বলেছিলাম? প্রায়োরিটি লিস্ট, ফোকাস লিস্ট। এই ফোকাস লিস্টের মধ্যে আপনার নাম, তারপর হচ্ছে পেশা, ফোন নাম্বার, সিআইডি, এবং এখানে আরেকটা দেওয়া আছে স্ট্যাটাস, পদবি। যেমন আমি এখানে লিখছি মাকসুদ আহমেদ, ডায়মন্ড এক্সিকিউটিভ, আমিনুল ইসলাম পিএইচডি, ধরেন সাইফুল ইসলাম রতন, হ্যাঁ ঠিক আছে। এখানে একটা ভুল হয়েছে, ওই নামের জায়গায় হাউস ওয়াইফ চলে আসছে, আপনি এখানে লিখবেন বিজনেসম্যান, হ্যাঁ। তার প্লাটিনাম, তার ওয়াসিম খান, ওয়াসিম খান আপনি লিখলেন গোল্ড ডিস্ট্রিবিউটর, গোল্ড এক্সিকিউটিভ, সাইদুর রহমান সিলভার এক্সিকিউটিভ, কিংবা নতুন একজন নাম লিখলেন জাস্ট ডিস্ট্রিবিউটর, তাই না? আর যদি শুধু কাস্টমার থাকে, মানে সিন তৈরি করেন যে শুধু কাস্টমার, সে এখনো ক্রয় বিক্রয় শুরু করে নাই, তাহলে আপনি তার ডিস্ট্রিবিউটর লিখে রাখবেন কি কাস্টমার, শুধু সি, সি লিখে রাখবেন। আর সি লিখবেন রেজিস্টার্ড কাস্টমার, কারণ সে আমাদের কিন্তু টুমরো ডিস্ট্রিবিউটর হবে। তাহলে আপনি একটা ফোকাস লিস্ট তৈরি করবেন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। ট্রি অ্যানাটমি করে এটাকে আপনি একটা ফোকাস লিস্ট, আপনার লেফটে 10 জন রাইটে 10 জন একটা ফোকাস লিস্ট থাকবে, যেটা একটা স্পেশাল টেক কেয়ারে আপনি নিয়ে আসবেন। সেটা কিভাবে আমরা পরবর্তী ট্রেনিং এ ইনশাল্লাহ আমরা আর্ট অফ ডুপ্লিকেশন যে ট্রেনিংটা আমি ডিজাইন করছি আর্ট অফ ডুপ্লিকেশনে, ওটা আমি দেখা দিব আজকে। আর্ট অফ ডুপ্লিকেশনের 2টা স্লাইড আছে, ওখানে মোটামুটি আমি আপনাদেরকে কিছু দেখা দিব। এখন আছেন দায়িত্ব বন্টন করে দেওয়া, ট্রি ডিস্ট্রিবিউট করে দেওয়া, ইটস এ ভেরি ইম্পর্টেন্ট। আপনি কি করলেন? মিস্টার এ, মিস্টার বি, ধরেন আপনি 5 জন আপনার টিমে এইভাবে থাকতে পারে, আবার 5 জন ধরেন এইভাবেও থাকতে পারে, নিচে নিচে থাকতে পারে, ঠিক আছে। এখন আপনার মিস্টার এ কে আপনি বলেন যে ভাই তুমি একটা কাজ করো, তুমি মিস্টার এক্স কে দেখো। মিস্টার বাবুল সাহেবকে বলেন যে তুমি ওয়াই কে থাকো। এখন আপনি মিস্টার বাবুল সাহেবকে বাদ দিয়ে যদি ওয়াই কে হেল্প করতে চান, তাহলে যে ঘটনা ঘটবে সেটা হলো মিস্টার বাবুল সাহেব কখনোই ব্যবসাটা শিখবে না, এবং সে কিছুটা হলেও আপনার প্রতি মনক্ষুণ্ণ হবে। ধরেন মিস্টার ইউনুস মানে ওয়াই, সে বাবুল সাহেব এবং আবুল সাহেব কারোর সাথে সম্পর্ক না রেখে সরাসরি আপনার কাছে একটা সহযোগিতা চাইলো। তো আপনি আবুল এবং বাবুল কারোর সাথে কথাবার্তা না বলে সরাসরি তাকে সহযোগিতা করলেন, এটা কিন্তু এদের মধ্যে লিডারশিপটা নষ্ট হয়ে যাবে। এবং এদের মিস্টার ইউনুস সাহেব টাকা চাক, সময় চাক, আর আপনার কোনো সহযোগিতা চাক, সেটা সে আবুল বা বাবুল সাহেবের মাধ্যমে আপনার কাছে চাইতে হবে। ধরেন আপনি মিস্টার ইউনুসে 500 টাকা আপনার চাইছে, আপনি বাবুল সাহেবের সাথে ফোনে কথা বলেন যে ওনাকে 500 টাকা সহযোগিতা চাইছে, আর এটা কি খুব প্রয়োজন? কি মনে করেন আপনি?
কারণ এমন হতে পারে মিস্টার ইউনুস কিন্তু এরকম 3 জনের কাছে 500 টাকা করে চায় বুঝি, হতে পারে না? এখন বাবুল সাহেবের দায়িত্ব যেহেতু মিস্টার ইউনুস আছে, যেহেতু এই সাইডের দায়িত্বটা মিস্টার ইউনুস আছে, তাহলে টাকাটা আপনি বাবুল সাহেবের হাত দিয়ে ওনাকে দেন, বাবুল সাহেবকে স্টাবলিশ করেন। যদি আপনি এভাবে যদি টিম ডেভেলপ করতে না পারেন, ধরেন আপনি চৌধুরী এবং ইউনুসকে ডেভেলপ করে দিলেন, বাবুল সাহেবকে ডেভেলপ করলেন না, অর্থাৎ আপনি কি করলেন, আপনি যে কাজটা করলেন সেটা হলো আপনি ওনাকে বাদ দিয়ে আপনি কি করলেন, ইউনুস সাহেব এবং আপনি কি করলেন, এসি এই দুইজনকে আপনি তৈরি করে দিলেন, আপনি ওনাকে ডেভেলপ করলেন না। আপনি কি জানেন, ওনার ইনকামের টাকা দিয়ে উনি এই টাকাটা কিন্তু উনি সঠিক পথে ব্যয় করবে না, উনি নীল নীল বাত্তির ঘরে লাল লাল পানি খাবে এবং আপনাকে নিয়ে কিন্তু ষড়যন্ত্র করবে। কারণ তার এই টাকাটা, তার ইনকামটা কিন্তু পরিশ্রম লব্ধ ইনকাম না। কারণ আপনি কিন্তু সে কি হয়ে গেছে, আপনি এরও তৈরি করে দিচ্ছেন, আপনি এরও তৈরি করে দিচ্ছেন, এরও তৈরি করেন নাই। তাহলে আপনি বলবেন ভাই আমি কি কোনো কাজ করবো না? ডেফিনেটলি আপনি কাজ করবেন, অবশ্যই। আপনি যেটা করবেন সেটা হচ্ছে অলওয়েজ, আপনি অলওয়েজ কি করবেন, আপনি বলবেন যে ডির দায়িত্ব হলো আমার, এই ডি আমি দেখবো। তাহলে বাবুল ভাই আপনি খালি ইউনুস সাহেবকে সাপোর্ট দেন, আবুল ভাই আপনি খালি ওই যে এফ কে সাপোর্ট দেন, আর ওই চৌধুরী সাহেবকে বলবেন যে আপনি খালি আপনার এই যে জেড জেড কে সাপোর্ট দেন, তাই না? তাইলে আপনি কি করেন, আপনি আপনি খালি জেড কে সাপোর্ট দেন। এইভাবে যখন টিমটা ভাগ করে দিবেন তখন আর কিন্তু টিম সমস্যা তৈরি হবে না। আপনি জানেন আমি যখন এই যে অনেক জেডটিও আছে তারা কিন্তু এলটিও দেয় নাই, বাট তাহলে আমি কি করছি, আমি আমার টোটাল টিমে 53 জন আপনার জিটিও এবং এলটিও আমার টিম 53 জনের, আর সরি 60 জনের। আপনি শুনলে অবাক হয়ে যাবেন, আমি দুইজন পিএইচডি নিচে কিন্তু আমি মানে এই 15 জন 12 জন 15 জন 12 জন করে কিন্তু আমি এলটিও দিছি। কারণ আমি যদি এই এলটিউটাকে ইউজ করি তাহলে কিন্তু ওই জিটিউটা, হ্যাঁ হয়তো আমি আমার এলটিউ নাম্বারটা ইউজ করলে এলটিউটাও আমি পাবো, জিটিউ কমিশনটা আমি পাবো, আবার সিটিউ কমিশনটা আমি পাবো, দরকার নাই। আমাকে রয়্যালিটিতে যেতে হইলে আমি কি করি, আমি ওই একদম এলটিউ ইউজ করি এমন একজনেরটা, তাহলে যেন আমার উপরে অন্তত একজন জিটিউ একজন লিডার যেন অন্তত এখান থেকে একটা বেনিফিট পায়, তবেই তো সেটা হবে রয়্যালিটি ইনকাম। সো তাইলে আপনাকে এই ট্রি ডিস্ট্রিবিউশন মানে টিম ম্যানেজমেন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা, এখানে আমাদের শ্রদ্ধা বড় ভাইরা আছেন, এখানে অনেক সিনিয়র এক্সপার্ট ব্যক্তি আছেন, ইটস এ ভেরি ইম্পর্টেন্ট। আপনাকে কিন্তু কি করতে হবে, একইভাবে এখানে আপনার লেফট সাইডে যদি আমি এভাবে চিন্তা করি, রাইট সাইডে মিস্টার 1 মিস্টার 2, এভাবে আপনার টিমে যে লোকগুলো থাকবে আপনি এইভাবে দায়িত্ব বন্টন করে দিবেন, ঠিক আছে? আপনি মিস্টার 2 মিস্টার 3 আপনি একই কথা বলবেন, আপনি বলবেন যে আমি মিস্টার দেলোয়ার সাহেবের যা কিছু লাগে আমি দেখবো, আপনারা বাকি সাইডটা দেখেন, এবং এদের যা কিছু প্রয়োজন আমি হেল্প করব, অবশ্যই আমি হেল্প করব, বাট এরা হেল্প নেবে আপনার মাধ্যমে। তাহলে কি হবে, রদ দেখা এবং কলার বাসা দুইটাই হবে, লিডারশিপটা এস্টাবলিশ থাকবে, বিতর্কিত হবেন না আপনি। বেশিরভাগ নেটওয়ার্কার এই জায়গায় এসে বিতর্কিত হয়ে যায়, কারণ সে তার ইমিডিয়েট লিডারকে ফোকাসে না রেখে কিংবা ইমিডিয়েট লিডারকে বাদ দিয়ে ডাউনলাইনের সাথে সরাসরি লেনদেন করার কারণে তার মাঝখানে লিডারশিপের একটা বিশাল গ্যাপ তৈরি হয়ে যায়। এটা তৈরি হওয়ার কোনো দরকার নাই। একটা নির্দিষ্ট সময় এসে কিন্তু আপনাকে কেউ চিনুক এটাও জানার দরকার নাই, প্রয়োজনে নেই। এবং আপনি শুনলে অবাক হয়ে যাবেন, দীর্ঘ 24 বছর পরে আমি আমার এক পিএইচডির সাথে আজকে কথা বলছি, আনোয়ার ভাইয়ের সাথে কথা বলছি। উনি আমার টিমে একজন পিএইচডি এবং আমি ওনার কারণে ডায়মন্ড হয়েছি, বাট ওনার সাথে আমার কথা হয়েছে দীর্ঘ কত বছর পর, মানে 2002 সাল থেকে শুরু করলে 2026 সাল, 24 বছর পর কথা বলছি। প্রয়োজন নেই, কেন প্রয়োজন নেই? কারণটা হচ্ছে ওনাকে কেউ না কেউ মেনটেন করতো, আর আমি কিন্তু কাউকে না কাউকে মেনটেন করতাম। তাইলে আপনি একটু যদি যদি বুদ্ধিমত্তার সাথে কাজ করেন, অর্থাৎ আপনি মিস্টার 1 মিস্টার 2 মিস্টার 3 এদেরকে কানেক্টিং এ রেখে যদি টিমটাকে ডেভেলপ করেন, তাহলে আপনি চমৎকার একটা বন্ডিং তৈরি হবে টিমে, এবং টিমের মধ্যে সুন্দর তৈরি হবে। আপনি চিন্তাও করতে পারবেন না টিম ওয়ার্কের রেজাল্টটা কত বেশি, আপনি একা কত দৌড়াবেন আপনি, ঠিক আছে? সো এর জন্য আপনাদের প্রতি আমাদের রিকোয়েস্ট হচ্ছে যে টি ডিস্ট্রিবিউশনটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। আশা করি টি ডিস্ট্রিবিউশনটা আপনারা মোটামুটি ভাবে বুঝতে পারছেন। এখন আমরা চলে যাব আমাদের 4 নম্বর পয়েন্ট, 5 নম্বর পয়েন্টে, কাউন্সিলিং। প্রথম হচ্ছে রিলেশন বিল্ড আপ করা। একটা মানুষকে ডেভেলপ করতে চাইলে, একটা মানুষকে যদি আপনি সফল করতে চান, তাহলে তার ভিতরে একটা পরিবর্তন করতে হবে, আর তার ভিতরে পরিবর্তন করার জন্য তার মনের ভিতরে আপনাকে ঢুকতে হবে। ইটস ভেরি ইম্পর্টেন্ট। একটা গান আছে ভাই, গানটা আসলে আমি বুঝি না কে লেখছে আর কে সুর দিছে, আমি ওটার সাথে একমত না। তুই যদি আমার হইতি রে বন্ধু আমি হইতাম তোর, কি স্বার্থপরের মতো একটা গান না?
মানে তুই আমার হইলে আমি তোর হব, তুই যদি আমার হইতি রে বন্ধু আমি হইতাম তোর, কলতে বসায় তোরে করিতাম আদর। হ্যাঁ, এটা স্বার্থপর মতো একটা গান না? গান হওয়া উচিত যে আমি যদি হই তোর রে বন্ধু তুই হবি আমার, আজকে না হলে কালকে হবি। তুমি ডাকলেও আসি, না ডাকলেও আসি, কারণ তোমায় আমি ভালোবাসি। আপনি কোনো একটা ব্যক্তিকে যদি আপনি মনে প্রাণে ভালোবাসেন, শ্রদ্ধা করেন, তাকে সম্মান করেন, তার খোঁজ খবর রাখেন, সম্পর্ক তৈরি হইতে বাধ্য। আমরা তো দৌড়েই ফোন করে বলি, ভাই কি অবস্থা, ব্যবসা বাণিজ্যের কি অবস্থা, এই সপ্তাহ কত বিবি সেল হয়েছে, কতজনকে আপনি আপডেট দিচ্ছেন না? আপনি প্রথম ফোন করে খোঁজ খবর নেবেন সে কেমন আছে, আপনি ভালো আছেন কিনা। আমাদের একজন লিডার, একবারে ডেস্টিনি 2000 লিমিটেডে এক নামে সবাই চিনে, ব্ল্যাক ডায়মন্ড, আমাদের আমরা যেটা বলি শালম ভাই, আমাদের ফ্রিডম এন্টারপ্রাইজের, আমাদের ফ্রিডম অ্যাসোসিয়েটের একসময় প্রেসিডেন্ট ছিলেন, তাই না? আপনি জানেন ওনার একটা ভালো গুণ ছিল, উনি মানে প্রচন্ড রকম কিন্তু স্নেহপরায়ণ ছিল। যেমন আমি যে ওনার কাছে যেতাম, আমি না, আমি অনেকের ক্ষেত্রে দেখছি, তবে আমার হৃদয়টা খুব টাচ করতো, ওনাকে আমি মনে প্রাণে শ্রদ্ধা এই কারণে এখনো করি। সেটা হচ্ছে উনি দেখা হলে কিন্তু উনি মাথার চুলগুলো একটু ঠিক করে দিত, তারপর শার্টে একটু কলার ঠিক করে দিত, গায়ে হাত দিয়ে বলতো খাওয়া দাওয়া করছো, মুখ শুকনো শুকনো লাগে কেন, হ্যাঁ, কোনো সমস্যা আছে কিনা, বাসা কোনো অসুবিধা আছে কিনা, দুপুরে খাইছো কিনা, ঠিক আছে, আর পকেটে কি টাকা পয়সা আছে, যাইতে পারবা বাসায়। এই যে দেখেন সালাম ভাই কিন্তু আমার আপলাইন ছিল না, মানে সালাম ভাই কিন্তু আমার সরাসরি বিজনেসের কানেক্টিং আপলাইন ছিল না, কিন্তু দেখেন ওনার ভালোবাসাটা কত মজবুত ছিল, মানে কত স্ট্রং ছিল। সো আমি যে কথা বলতেছি সেটা হচ্ছে কাউন্সিলিং স্টার্ট করার আগে, বিফোর ইউ স্টার্ট ইউর কাউন্সিলিং উইথ ইউর টিম, ফার্স্ট বিল্ড ইউর রিলেশনশিপ, সম্পর্ক তৈরি করতে হবে আপনি তার সাথে। আসলে আমার টিমে একজন ব্যক্তি আমাকে এই দাওয়াত দিছে, তার এটা 2007 কি 8-এর কথা বলতেছি। সে দাওয়াত, তখন কিন্তু আমি ডায়মন্ড হই নাই, পিএইচডি আমি। সে দাওয়াত দিছে তার বোনের বিয়ে, এবং সে কার্ড দিয়ে দাওয়াত দিছে। আমি কি করছি, সন্ধ্যাবেলা আমি এবং আর সাথে আরো 3 জন করে তার বাসা চলে গেছে। তো যখন বাড়িতে চলে গেলাম, বিয়ের আগের দিন তো রাতে আপনারা জানেন এই যে গেটের কাজ করতে হয়, ফ্যান্ডেল লাগাইতে হয়, ওই যে গরু কাড়াকাড়ি চলতেছে। আমাকে দেখে সে তো অবাক যে স্যার, বলে হ্যাঁ আমি চলে আসছি, তুমি দাওয়াত দিছো না? আপনাকে তো দাওয়াত দিছি আগামীকাল 12টায়, মানে লাঞ্চের পর। আমি বললাম আগামীকাল দাওয়াত দিছি তো খাওয়ার জন্য, তো বিয়েতে তো আমি শুধু খাইতে আসি নাই, বিয়ের কাজ আছে না। বিয়ে মানে কি স্বাভাবিক বিষয়, প্যান্ডেল লাগাইতে হবে, গেট লাগাইতে হবে, গরু কাটা হচ্ছে কিনা, বাবুর্চির কি লাগবে না লাগবে, আত্মীয় স্বজন কে কোথায় আছে না আছে, অনেক কাজ আছে। কথা এগুলো করার লোক আছে, আমি হ্যাঁ জানি লোক আছে। তা আমার সাথে যে 3 জন আছে ওদেরকে তো আগে আমি বলে নিয়ে গেছি। আমি বললাম যে আমার জন্য একটা কাজ করো, আমার জন্য একটা ওই ট্রাউজার নিয়ে আসো অথবা লুঙ্গি নিয়ে আসো। হ্যাঁ, ব্যাগ ট্যাগ গুছিয়ে 3 জন নামে গেলাম। একজনটা বললাম তুই গেটে, ওই যে গেটে যে কাজ করে তার লগে থাক, তার কি লাগে না লাগে, একটু পানি খেতে চাইবে একটু পানি খাওয়া। আবার ওই যে প্যান্ডেল লাগায় একজন বললাম তুই ওখানে থাক, একজনটা বললাম তুই বাবুর্চির লগে থাক, আর আমি তো আসি মনিটরিং। ওই ছেলের আত্মীয় স্বজন মা বাবা বলতেছে এরা কারা, এই ছেলেগুলো কারা, কোনো কথা নাই বার্তা নাই, কাজ করতেছে। তখন সে পরিচয় করে দিয়েছে তার বাপের সাথে যে উনি আমি একটা কোম্পানির সাথে কাজ করি, ওনারা আমার বিজনেস পার্টনার। আপনি শুনলে অবাক হয়ে যাবেন, আমি যে 14 জন ব্যক্তি গিয়ে পিএইচডি বানিয়ে ডায়মন্ড হয়েছি তার মধ্যে কিন্তু ওই ছেলেটা একদিন। সো এটা আমি একটা এক্সাম্পল দিলাম মাত্র আপনাকে, এরকম হাজারো এক্সাম্পল আছে। আমরা কি করি, দুপুরবেলা ক্ষুধা লাগলে কি করি, আস্তে করে বেরোই যায় নিচে, যায় একা একা খাই। না ভাই, আপনার পকেটে 20 টাকা আছে, আপনি নিচে গিয়ে ভাগযোগ করে খাবেন, আপনি নিচে গিয়ে ভাগযোগ করে খাবেন। ওই যে গত ওই দিন ট্রেনিং এ বলেছিলাম যে এতটা অভাব ছিল পকেটে, এতটা মানে ক্রাইসিস ছিল, পকেটে টাকা ছিল না। ওই নোয়াখালী, হোটেল নোয়াখালীতে চলে যেতাম, ওই যে আপনার কালভার্ট ব্রিজের ওখানে, ওখানে ভাত খেলে ডাইল ফ্রি আছিল। আমাদের আমিন ভাই আছেন এখানে, হিরু ভাই আছেন, ওনারা ওনারা বলতে পারবেন এখন ডাইল ফ্রি দেয় কিনা জানি না, বালতিতে করে ডাল দিত। তো একটা শাক নিতাম আর একটা ভাত নিতাম, আর ডাল তো ফ্রি আসি, অসুবিধা নেই। দেখা গেছে 50-60 টাকা 2 জনের খাওয়ার হয়ে যেত পেট ভরে। সো আপনাকে ফার্স্ট যে কাজটা করতে হবে রিলেশন বিল্ড আপ। এবার আপনি কেন ডেস্টিনিতে কাজ করেন এটা তাকে ক্লিয়ার করেন, সে কেন ডেস্টিনি করবে এটা তার সাথে জানার দরকার নাই। আমি মাকসুদ আহমেদ, আমি সালাউদ্দিন, আমি কেন ডেস্টিনি কাজ স্টার্ট করছি। আজকে একজন আমার সাথে দেখা করতে আসছে, আমি তার সাথে 5 মিনিট কথা বলছি, 5 মিনিটের মধ্যে শুভেচ্ছা বিনিময়ের পরে আমি যেটা বলছি ভাই আপনি কেন করবেন আমি জানি না, আমি কেন করি সেটা আমি আপনাকে বলি। এটা শোনার পরে সে কিন্তু, সে এক্সাইটেড কিন্তু, এবং সে আমাকে তার কালকের মধ্যে তার প্রোফাইল আপডেট করার জন্য সে আমাকে তার ইনফরমেশন গুলো, তার হোয়াটসঅ্যাপে আমাকে তার যা যা দরকার এগুলো দিয়ে দিচ্ছে। তাহলে আপনি তাকে ক্লিয়ার করেন আপনি কেন টেস্টিং করেন। এবার ট্রেনিং করার গুরুত্ব কি এটা আপনি বুঝিয়ে বলেন।
না, আমরা অনেকে আছে ট্রেনিং করি না। আপনি দেখেন রতন ভাইয়ের মতো একজন ব্যক্তি, উনি ট্রেনিং করে। ভাই চিন্তা করে দেখেন, আমার তো আপনাদের স্ক্রিনশট আছে, ভিডিও গুলো আছে, আমি স্টাডি করি, অ্যানালাইসিস করি, মানে আমার কোথায় কোথায় ভুল ছিল, কোথায় কোথায় ভুল আরো কারেকশন করা দরকার। তো আমি যখন স্টাডি করি, আমি কিন্তু দেখি, আমি তখন লিস্ট ভিউ দেখি। তারপরে এই যে অনেক সময় আমি ট্রেনিং না করলে অন্য কেউ করাইলে আমি কিন্তু প্রচুর স্ক্রিনশট নিই। আপনি দেখেন রতন ভাই ট্রেনিং করে, যে আজকে আমাদের এমএ করে মুকুল ভাই, অনেক সিনিয়র, বিশ্বাস করেন আমরা মাকসুদ আহমেদরা আমরা যদি থার্ড জেনারেশন বা ফোর্থ জেনারেশন হই, তাহলে আমরা ডেস্টিনিতে সেকেন্ড জেনারেশন বা ফার্স্ট জেনারেশন সেকেন্ড জেনারেশন নেটওয়ার্ক, তাই না? তাইলে ওন দেখেন আপনি মুকুল ভাইয়ের মতো ব্যক্তি, তারপর আপনি দেখেন এই যে মঞ্জুর মোর্শেদ ভাইয়ের মতো, যে রতন ভাইয়ের মতো ব্যক্তি, যে এখন টপ আর্নার, হ্যাঁ, তারা ওনার ট্রেনিং করে। আমাদের এই যে শহীদুল ইসলাম বাবু স্যার, উনি খুব কম ট্রেনিং মিস করে। উনি হয়তো স্বনামে থাকে না, বিভিন্ন আইডিতে থাকে, কারণ আমি বুঝি, কারণ উনি কারেকশন গুলো যখন আমাকে দেয় তখন আমি বুঝতে পারি যে উনি ট্রেনিং ছিলেন, এবং 100%-এর মধ্যে 100% ট্রেনিং এ উনি প্রেজেন্ট থাকেন, তাই না? সো তাহলে ট্রেনিং এর গুরুত্ব, আমরা কি করি, আমরা একজনকে ট্রেনিং এ ঢুকে দিয়ে বেরিয়ে চলে যাই। না, আপনি ট্রেনিং এর সাথে করে নিয়ে আসবেন। আরে বাবারে, মাসের মধ্যে 4টা শুক্রবার, 4টা শুক্রবার আপনি দেখেন, ইংরেজিতে একটা কথা আছে, এ ফিক্সার ক্যান সে 1000 of ওয়ার্ড। ঠিক আছে, আশরাফ ভাইয়ের কাছ থেকে কথাটা শুনছি। কারণ আশরাফ ভাই একটা সময়, আমি যে কোম্পানিতে ছিলাম, সাবেক যে কোম্পানি, ওখানে কর্পোরেট ট্রেনার হিসেবে ছিল। তো উনি একটা কথা বলতো যে একটা শব্দ কিন্তু বা একটা ছবি কিন্তু 1000 কথার চেয়ে বেশি কথা বলে। আর 1000 ছবি বা 1000 কথার চেয়ে এক নজর দেখা কিন্তু তার চেয়ে বেশি ইফেক্টিভ। আপনি তাকে অফিসে মোটিভেট করেন, সে যখন আলিস সেন্টারে আসবে, সে যখন সেট আপ দেখবে যে এখানে কাজ হচ্ছে, কাউন্সিলিং হচ্ছে, হ্যাঁ, এই যে এখানে প্রোডাক্ট সেকশন হচ্ছে, এখানে কাস্টমার সার্ভিসের কাজ হচ্ছে, এই যে প্রোডাক্ট ডেলিভারি হচ্ছে, সেটা জিনিসগুলোকে তার মধ্যে কিন্তু কাজ করে, যেটা আপনি তাকে বাসা কখনো বলতে পারবেন না। এখন আপনি বলবেন বা ঢাকার বাইরে থেকে ওইভাবে আনা তো সম্ভব না, আমি তো আপনাকে বলিনি যে প্রত্যেক দিন নিয়ে আসেন, প্রত্যেক মাসে নিয়ে আসেন। আর বাবারে, মাসে একবার দুইবার আপনি একটা কাজ করেন, অফিসে একটা প্রোগ্রাম দেন। আমি সালাউদ্দিন ভাইকে বিনীতভাবে অনুরোধ করব, বা এখানে যারা আছেন টিমে যারা কাজ করেন, যাদের এলটিও বা মানে একটা রানিং টিম আছে, বা আমি ডাক্তার ইব্রাহিম ভাইকে বলবো, বা আমি এই যে অনলাইনে আমাদের হিরু ভাই অনলাইন অনেক প্রোগ্রাম করেন, আমি হিরু ভাইকে বলবো যে হিরু ভাই আপনি অনলাইনে প্রোগ্রাম করেন, দ্যাটস গুড, মানে এটা তো অনেক চমৎকার। আবার আপনি দেখা গেছে মানিকগঞ্জে চলে যান, মানিকনগর, গাজীপুর চলে যান, 2 মাস 3 মাস অন্তর আপনি ঢাকা ঢাকা অফিসে আপনি একটা মিটিং কল করেন। সেটা কেন? সেটা প্রতি 3 মাস অন্তর অন্তর আপনার এই 3 মাসের মধ্যে যারা যে অ্যাচিভ করছে, যে একটা প্যাকেজ সেল করছে, যে একটা আইডি অ্যাক্টিভ করছে, তাকে আপনি আপনার পক্ষ থেকে একটা কলম উপহার দেন, একটা বই উপহার দেন, বা আপনি একটা ছোট করে একটা প্রোগ্রাম করেন, গেট টুগেদার করেন, একটা রিইউনিয়নের মতো একটা প্রোগ্রাম করেন। তাহলে ডিস্ট্রিবিউটর মধ্যে কি হবে, মানে তাদের মধ্যে কিন্তু ইন্টারপার্সোনাল রিলেশনশিপটা ডেভেলপ হবে। তো ট্রেনিং এর গুরুত্ব কি, ট্রেনিং কেন করার প্রয়োজন, এটা তাকে বুঝায় বলবেন। অফিসিয়াল ড্রেস কোডের গুরুত্ব বুঝায় বলবেন। আপনারা দেখেন, আমি এই পর্যন্ত গত 2 মাসে অফিসে একদিন শুধু পাঞ্জাবি পরে গেছি। আমার অফিসের মধ্যে শুধু এখানে না, আগের অফিসও আমার 3টা কমপ্লিট শুট। তা আমি সবসময় অফিসের মধ্যে কিন্তু একটা শুট রেখে দিই। আমি প্যান্টটা পরে যাই, যাতে অফিসে গেলে আমি যেন ওইটা পড়তে পারি, বিকজ ইউ আর দ্য মডেল। আপনি হচ্ছেন মডেল, আপনি একজন মডেল, আপনাকে দেখে মানুষ শিখবে। এখন আপনি যখন ট্রেনিং করছেন না, একজনকে ট্রেনিং করানোর কথা বলতেছেন, সে মনে মনে বলে কিরে, উনি তো ট্রেনিং করে না, আমারও বলে কেন, ট্রেনিং যদি এতই গুরুত্বপূর্ণ হতো তো উনি করে না কেন? আচ্ছা, উনি ওয়াইল্ড ড্রেস কোডের কথা বলো, ওয়াইল্ড ড্রেস আমার মধ্যে কি দাঁড়িয়ে ছিল। সো আপনি এটা কিন্তু বলে বলেন। এবং এমএলএম, মাল্টি লেভেল মার্কেটিং, ডিরেক্ট মার্কেটিং, নেটওয়ার্ক মার্কেটিং, এই জিনিসটা পার্থক্যটা আপনি বুঝে বলেন। এই যে এতগুলো টাকা কোম্পানি কোথা থেকে দিবে? আপনি যখন বলেন ডেলি 6,000 টাকা, তাহলে কিন্তু আপনার মাসে 1,80,000 টাকা। কিন্তু যখন আমরা পিএইচডির ক্ষেত্রে বলি ডেলি, মাসে হিসেব করেন কত টাকা? যখন বলি ডেলি 50,000 টাকা, মাসে হিসেব করে দেখেন কত টাকা? পঞ্চাশ 15 লাখ লাখ টাকা 15 লাখ টাকা। একজন ডায়মন্ড ডেলি ডেলি ইনকাম করতে পারে কত? 50,000, ডেলি ইনকাম করতে পারে 50,000 টাকা। তো 30 দিয়ে গুণ করলে 3 বছর 15, 15 লাখ টাকা। মাথা খারাপ হয়ে যাবে না যে পার্ট টাইম কাজ করে? ভাই, আমি কিন্তু ট্রেডিশনাল ব্যবসা করছি, আপনারা অনেকেই করছেন আমি জানি। আঁকা কি করেন না, আমার বোর্ড লাগে, তো এর জন্য আমি বোর্ডটা রাখছি। আঁকা কি করেন না প্লিজ। কোহোস্ট ছাড়া তো আঁকাকি করার সুযোগ নাই, কোনো একজন কোহোস্ট হয়তো ভুল করে আঁকাকি করতেছেন। তাহলে তাহলে আপনি পার্থক্য, টাকাটা কোথা থেকে আসবে, মানে এই টাকাটা কোথা থেকে আসবে? আমাদেরকে যে কমিশনটা দিচ্ছে, এই কমিশনটা কোথা থেকে আসবে? সেটা আপনি ট্রেডিশনাল মার্কেটিং সিস্টেম এবং আপনার এই ডিরেক্ট মার্কেটিং সিস্টেম বা মাল্টি লেভেল মার্কেটিং সিস্টেমের মূল পার্থক্যটা যদি আপনি তুলে ধরতে না পারেন, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন না যে এই টাকাটা কোথা থেকে আসবে। তো উৎপাদনকারী থেকে শুরু করে প্রচলিত বিজ্ঞাপনকে এড়িয়ে, মধ্যস্বত্বভোগীদেরকে বাদ দিয়ে সরাসরি পণ্যটা কাস্টমারকে দেওয়া, এবং কাস্টমারকে মৌখিক প্রচারের কাজে ব্যবহার করে
পণ্য বিক্রয় করার মধ্য দিয়ে লভ্যাংশ প্রদান করার পদ্ধতিকে বলা হয় মাল্টি লেভেল মার্কেটিং সিস্টেম। এটা আপনি গ্রাফিক্যালি একটু আইকা বুঝাই দেন সেমিনারে, যে এই মধ্যস্বত্বভোগীরা যে লাভটা করতো, বিজ্ঞাপন যে খরচটা হইতো, এটাই কিন্তু দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে, 20% কস্টিং চ্যানেল আর বাকি 80% যার যার পারফরমেন্স অনুযায়ী ভাগ করে দিয়ে দিচ্ছে। সেই পারফরমেন্সের 80% কারো কারো হইতেছে 10,000 টাকা, কারো হইতেছে 2,000 টাকা, কারো হইতেছে 10 লাখ টাকা। এটা ডিপেন্ড করতেছে তার এবং তার টিমের পারফরমেন্সের উপরে। তাহলে এই জিনিসগুলো আপনি কাউন্সিলিং এর মধ্যে তুলে ধরতে হবে, কারণ এই জিনিসগুলো কাউন্সিলিং এ আলোচনা করে নিয়ে আসতে হবে। রেগুলার অফিস করার গুরুত্ব তাকে বুঝায় বলেন, ঠিক আছে? রেগুলার একটা রাবার টান দিয়ে ছেড়ে দিলে আগের জায়গায় চলে আসে, একটা রাবার টান দিয়ে ছেড়ে দিলে আগের জায়গায় চলে আসে, কিন্তু আপনি একটা রাবারকে টান দিয়ে যদি আটকায় দেন, তাহলে কখনোই কিন্তু এটা কিন্তু ছেড়ে দিলে 3 মাস পর আগের জায়গায় চলে আসবে। আপনি একটা পাথরের উপরে আপনি মনের পর মন পানি ঢালেন, মানে কেজির পর মানে পানি ঢালতেই থাকেন, কখনো ওই পাথরে আঁচড় পড়বে না। কিংবা যদি আপনি যদি এক ফোঁটা করে পানি ফেলার ব্যবস্থা করেন, ওই যে আমাদের কুমিল্লা লাকসাম বা নোয়াখালী অঞ্চলে জ্বর হলে আগে কি করতো, মাটির পাতিলের নিচে দিয়ে একটু ওই সুতলি লাগিয়ে ওই যে ট্যাবা পানি দিত আর কি, কপালের মধ্যে আস্তে আস্তে হালকা দ্বারা পানি পড়তো, যেন তার জ্বর যেন কমে যায়। ওইরকম পাথরের উপরে আপনি এক ফোঁটা করে পানি ফেলেন, 30 দিন পরে দেখবেন ওই 1 ফোঁটার জায়গা কিন্তু 1 ইঞ্চি গর্ত হয়ে গেছে। সো রেগুলার কাজের গুরুত্বটা বুঝায় বলেন। এবং টিম লিডারের প্রতি শ্রদ্ধা। ভাই আমি যেহেতু লিডারশিপ ট্রেনিং আরেকটা ট্রেনিং আপনাদেরকে জন্য ডেভেলপ করছি, প্রফেশনালিজম এন্ড লিডারশিপ, সেখানে বিস্তারিত আলোচনা করব যে এই দুনিয়াটা হলো হইয়া চলার বা লইয়া চলার। আপনি যদি আজকে কারো হইয়া না চলেন, তাহলে আপনি কিছুদিন পরে কাউকে লইয়া চলতে হবে না, আপনি পারবেন না। আপনি দুনিয়াটা হইলেও হইয়া চলার বা লইয়া চলার, তাই না? এই পৃথিবীতে দুই শ্রেণীর মানুষ আছে। এক শ্রেণীর মানুষ আছে তারা পরিবেশ দ্বারা প্রভাবিত হয়, আরেক শ্রেণীর মানুষ আছে তারা পরিবেশটাকে প্রভাবিত করে। খেয়াল করে দেখেন, ধরেন আমরা যদি এটাকে সহজ ভাষায়, থার্মোমিটার এবং থার্মোস্টার, তাহলে থার্মোমিটার সে কিন্তু ঘরের তাপমাত্রা বাড়াইতেও পারে না, কমাইতেও পারে না, সেটা শুধু নির্ণয় করতে পারে যে এই মুহূর্তে এই ঘরের ডিগ্রি কত ডিগ্রি সেলসিয়াস। একটা গান আছে না, প্রেমের জ্বরে মরছি কেঁপে দাও না মুখে থার্মোমিটার। আবার যাবে, কিন্তু প্রেমের জ্বর কিন্তু বাড়ানো যাবে না, কমানো যাবে না, যাবে। কিন্তু ফ্রিজ বা এয়ার কন্ডিশনের ভিতরে আমরা যেটা ব্যবহার করি সেটা কি, থার্মোস্টার। সেটা আমরা রিমোট কন্ট্রোলের মাধ্যমে কিংবা ম্যানুয়ালি আমরা কি করি, এটা আমরা রিফ্রিজারেটরে আমরা কি করি, আমরা তাপমাত্রা বাড়াতে পারি, কমাতে পারি। তাহলে এই সমাজে দুই শ্রেণীর মানুষ আছে। এক শ্রেণীর মানুষ পরিবেশ দ্বারা প্রভাবিত হয়, আরেক শ্রেণীর মানুষ পরিবেশটাকে কি করে, প্রভাবিত করে। লাইক দ্যাট। এখন এই মুহূর্তে যারা ডেস্টিনি 2000 লিমিটেডে কাজ করছে, আশরাফ ভাই বলে এরা হচ্ছে 1971 সালে মুক্তিযোদ্ধা। এরা সবাই যুদ্ধ করছে, এবং যুদ্ধের পরবর্তী সময় কিন্তু একটা এনভায়রনমেন্ট তৈরি হয়েছে, যারা অনেকেই আসছে। এক্স্যাক্টলি 2000 সাল থেকে 2002 সাল 3 সাল পর্যন্ত কিন্তু যারা কাজ করছে তারা যুদ্ধ করছে। আমি মাকসুদ আহমেদ, খেয়াল করে দেখেন, আমার জয়নিং এর হিস্টরি শুনলে আপনাদের মাথা খারাপ হয়ে যাবে। আমি জয়েন করতে গেছি, আমারও বলছে আপনার 1000 পয়েন্টের পণ্য ক্রয় করা লাগবে, হিসাব করে দেখছি 30,000 টাকা লাগে। অথবা অথবা হচ্ছে আপনাকে ওই 3500 টাকা নগদ দিতে হবে, 875 পয়েন্ট জন্য আপনাকে দিতে হবে, আর আপনাকে একটা ডিনার সেট কিনতে হবে 1200 টাকা দিয়ে। তো ভাই কেন আমাকে 3500 টাকা দিতে হবে? তখন ক্লোজিং দিছে কে, হিরো ভাই তো ক্লোজিং দিছে, আমার স্পষ্ট মনে আছে। বলছে দেখো, তুমি যখন স্কুল কলেজে ভর্তি হও তোমাকে সেশন ফি দিতে হয়েছে না, ওই লাইব্রেরি ব্যবহার করবা, স্কুলে তুমি এই যে কল ব্যবহার করবা, কমন রুম ব্যবহার করবা, তো তোমাকে একটা ফি বছরে দিতে হয়েছে না? তো সারা জীবনের জন্য তোমাকে ডেস্টিনিতে তুমি এই 375 টাকা দিলে তোমার 875 পয়েন্ট চলে আসবে, বাকি 125 পয়েন্ট একটা পণ্য ক্রয় করলে 1000 পয়েন্টে তোমার জয়েনিং হয়ে যাবে। আমি কিন্তু ওইভাবে জয়েন করছি, যদিও পরবর্তীতে আমার এই পয়েন্টটাকে আমি সমন্বয় করে আমি প্রোডাক্ট নিতে পারছি পিভিসি কার্ডের মাধ্যমে, বাট জয়েনিংটা আমাদের এইভাবে ছিল। তাইলে আপনি আপনার টিম লিডারের প্রতি যদি শ্রদ্ধা না করেন, তাহলে আপনাকে কেউ শ্রদ্ধা করবে না। সো আপনি আপনার টিম লিডারকে চয়েস করেন, এটা হচ্ছে মোটামুটি কাউন্সিলিং। সো ফাউন্ডেশন বিল্ড আপ করার জন্য সেকেন্ড বিষয়টা হচ্ছে, 6 নম্বর বিষয়টা হচ্ছে ফাউন্ডেশন বিল্ড আপ করা। তাকে আপনি কিছু ট্রেনিং করান, যেমন ডেস্টিনি অপরচুনিটি প্রেজেন্টেশন, যেটাকে আমরা বিজনেস সেমিনার বলি। এটা আপনি কমপক্ষে অন্তত 3 জন ট্রেনারকে আপনি 3 ভাবে দেখান। হিরু ভাই কিভাবে দেখায়, পাশে দাঁড়ায় দাঁড়ায় শুনেন। ওই যে আমাদের এমদাদ ভাই কিভাবে দেখায়, পাশে দাঁড়ায় দাঁড়ায় শুনেন। আমি অনেক সময় আমার রুমে বসে চোখ বন্ধ করে বসে থাকি, আসলে আমার চোখ কান কিন্তু খোলা থাকে, আমি খেয়াল করি যে আসলে ওরা যে কথা বলতেছে, ওরা কি কথা বলতেছে, বুঝার চেষ্টা করি। আপনি এইভাবে কি করেন, আপনি এই সেমিনারটা দেখান, আপনি সেমিনারটা পার্ট টু পার্ট আলোচনা করেন। আপনি একজনের সাথে আলোচনা করলেন যে আসেন অ্যাবাউট কোম্পানি নিয়ে আমরা একটু আলোচনা করি। আলোচনা করার পর তাকে বলেন ভাই তুমি এই বিষয়ে আমাকে তুমি আলোচনা করো।
এবার আসো ইনকাম কত প্রকার ও কি কি আপনি একটু আলোচনা করেন, করার পর তাকে এবার বলো ভাই ইনকাম কত প্রকার ও কি কি, তুমি আমার সাথে একটু আলোচনা করো। এইভাবে মানে একজন আরেকজনের সাথে এইভাবে আপনি এই কয়েকটা ট্রেনিং, মানে ট্রেনিং করলে ডিস্ট্রিবিউটর, নিউ ডিস্ট্রিবিউটর ওরিয়েন্টেশন বা নতুন ডিস্ট্রিবিউটর স্টার্ট আপ ট্রেনিং, এই ট্রেনিং গুলো কিন্তু শাকিলকে দেওয়ার জন্য আমি ইব্রাহিম ভাইকে দিছি। অনেক ট্রেনিং গুলো চাইছিল আমার কাছে, ট্রেনিং যারা চায় আমি কিন্তু দিয়ে দিই। সেক্ষেত্রে আপনি হোয়াটসঅ্যাপে আপনি আমাকে নক দিবেন, আমি ট্রেনিং দিয়ে দিব, কোনো সমস্যা নেই। তারপর হচ্ছে কি আপনার এআর ম্যানেজমেন্ট, অ্যাপ্রোচ এন্ড রিকল ম্যানেজমেন্ট, যেটাকে ইনভাইট এন্ড ফলো আপ আমরা বলি। এটা মূলত বর্তমান আধুনিক নাম হচ্ছে অ্যাপ্রোচ এন্ড রিকল ম্যানেজমেন্ট ট্রেনিং, যেটাকে আমরা ইনভাইট ফলো আপ ট্রেনিং বলি। এই ট্রেনিংটা 5টা। তারপর হচ্ছে কি ডিস্ট্রিবিউটর ফলো আপ ট্রেনিং, যেটা এই মুহূর্তে করতেছে, এটা 5টা। তাহলে এই 5টা ট্রেনিং 5 × 5 = 25 বার। ভাই আমি মাকসুদ আহমেদ পিএইচডি হওয়া পর্যন্ত কতবার করছি আল্লাহ জানে। একবার নিজেকে আপনারা প্রশ্ন করেন, এখানে কতজন আছেন আমি ঠিক জানি না, যে আপনি প্রশ্ন করেন, আপনি ভিতরে যদি ভোকাবুলারি না থাকে, আপনার ভিতরে যদি ইনফরমেশন না থাকে, আপনি কি আলোচনা করবেন? তাইলে তাইলে আপনাকে কি করতে হবে? ওয়ার্ল্ড ড্রেস কোডের গুরুত্ব বুঝায় বলেন, তো অফিসিয়াল ব্যাগ, লিগ্যাল পেপারস, এখন তো এগুলো দরকার নেই, এখন একটা অ্যান্ড্রয়েড ফোন থাকলে চলবে, প্রোডাক্ট লিস্ট এগুলো দরকার নেই, ক্যাটালগ বুক এখন দরকার নেই, এখন একটা অ্যান্ড্রয়েড ফোন থাকলে চলবে। তবে একটা ব্যাগ আর এই যে আপনার ডায়েরি কলম থাকতে হবে। আপনি জানেন আমাদের সময় তো তখন, ভাই আমাদের সময় কিন্তু তখন ওই যে আপনার ওরকম মোবাইলে তো স্লাইড ছিল না, বিকজ ইউ আর প্রফেশনাল। সে একজন প্রফেশনাল ব্যক্তি হিসাবে আপনার বিজনেস টুলস ফাউন্ডেশন ডেভেলপ সি। তাহলে আপনার ভিতরে নেটওয়ার্ক মার্কেটিং বা এমএলএম ইন্ডাস্ট্রি বা ডেস্টিনি 2000 লিমিটেডকে এস্টাবলিশ করতে হলে আমরা ফাউন্ডেশনের 3টে বিষয় নিয়ে আলোচনা করছিলাম। ফাউন্ডেশন 1-এ আমরা আলোচনা করছি, ফাউন্ডেশন 1 আমি রিপিট করি, এটা হলো ট্রেনিং করতে হবে। ফাউন্ডেশন 2 বলেছিলাম তাকে ড্রেস কোড মেনটেন করতে হবে। ফাউন্ডেশন 3 হচ্ছে তাকে কিছু বই পড়তে দিতে হবে। তবে এত হাই স্কিলের বই আপাতত দরকার নাই, তুমি যুদ্ধে বইটা দেন, থিঙ্ক নেটওয়ার্ক গো রিচ এই বইটা দেন, এগুলো বাংলা পাওয়া যায়। আপনাদের জন্য তো সুবিধা হচ্ছে বাংলায় পাওয়া যায়। ভাই আমি মালয়েশিয়া থেকে যখন আসছি, আমি 15টা বই কিনে নিয়ে আসছি। ওই যে দৈনিক বাংলা মোড়ে যাইতাম, যাই এক প্যারাগ্রাফ কি করতাম ফটোকপি করে, মানে এই বিং দ্য বেস্ট ইউ ক্যান বি ইন এমএলএম, মানে এটা এমএলএম এর বাইবেল বলা হয়, এমএলএম জগতের বাইবেল, তাই না? আপনি ওই বইটা কালেক্ট করেন, বিং দ্য বেস্ট ইউ ক্যান বি এমএলএম, বিজনেস স্কুল, রবার্ট কিওসাকির বিজনেস স্কুল। এই বইগুলো পাওয়া যায়, অডিও প্রিন্টও পাওয়া যায়। আপনি যদি মনে করেন ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আপনার মোবাইলে যদি কোনো বই থাকে সেটা আপনি পড়ার দরকার নাই, আপনি গুগলে গিয়ে ওখানে একটা অপশন আছে, প্লেতে ক্লিক করলে সে পড়ে দিবে, বাংলাটা সে পড়ে দিবে, আপনি মনোযোগ দিয়ে খালি শুনেন কিংবা অডিও ফাইলটা ডাউনলোড করেন। তাহলে এই কিছু বই যদি আপনি নিয়মিত পড়েন তাহলে আপনার মধ্যে মোটামুটি আপনার ডেভেলপ হয়ে যাবে। এই যে নেটওয়ার্ক মার্কেটিং ফর ডামিস, তাই না, এই বইটা যে জিগ জাগলারের এই বইটা অত্যন্ত জনপ্রিয় একটা বই। যে নেটওয়ার্ক মার্কেটিং কিন্তু ওই যে পণ্ডিতের জন্য না, যারা বেশি জ্ঞানী এরা কিন্তু পিছিয়ে থাকে, কারণ জ্ঞানে জ্ঞানে জাম লাগে, ওরা জ্ঞানজামে আছে। আমি তো দেখি ফেসবুকে যখন লেখালেখি করে, ওরে বাবারে কি জ্ঞানী মানুষ, কি ভাষ্য দেয়, তাই না? পার্সোনাল লাইফে অ্যাচিভমেন্ট কিন্তু জিরো। তাহলে ওই জ্ঞান দিয়ে কোনো লাভ নাই। সো নেটওয়ার্ক মার্কেটিং হচ্ছে বোকাদের জন্য, যারা ডামি তাদের জন্য, বোকাদের জন্য হচ্ছে যারা বোকা তাদেরকে শেখানো যায়, যারা বেশি। এই যে জন ক্যালেন্সার একটা বই আছে, দ্য গ্রেটেস্ট অপরচুনিটি হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড, এই বইটার বাংলা আপনি যদি পড়েন, ওখানে অনেকগুলো মানে বাইনারি ইউনিলেভেল বিভিন্ন মার্কেটিং কনসেপ্টের উপরে বিভিন্ন সুবিধা অসুবিধাগুলো লেখা আছে। এরকম অনেকগুলো বই আছে, হু স্টল দ্য আমেরিকান ড্রিম, তাই না? এই বইটা যদি আপনি পড়েন তাহলে আপনি এই অনেকগুলো বই আছে পড়ার মতো। তো বেসিক লেভেলে নতুন কেউ যারা আছে তাদেরকে আমি বলবো যে বেসিক লেভেল আপনি তুমিও যদি বইটা পড়েন, আপনি বিং দ্য বেস্ট ইউ ক্যান বি এমএলএম এই বইটা পড়তে পারেন। তারপর আপনি এম কিছু, এগুলো সব বাংলা এডিশন অ্যাভেলেবেল পাওয়া যায়। 7 নম্বর ম্যাচিভ অ্যাকশন, তাকে কাজ করার সুযোগ দিতে হবে। এবার আপনি কি করেন, ট্রেনিং শেষে আমাকে অনেকে বলে যে মাকসুদ ভাই আমি কখন কাজটা শুরু করব, তাই না? যদিও এটা ডেস্টিনি 2000 লিমিটেডে গত 1.5 মাসে এটা একজনে করছে, কিন্তু আমার গত 24 বছর ক্যারিয়ারে হাজার হাজার ব্যক্তি আমাকে বলে স্যার আমি কখন কাজটা শুরু করবো। আমি বলি কাজটা আপনি এই মুহূর্তেও শুরু করতে পারেন, আবার কাজটা আপনাকে আমি 1 বছরও শুরু করতে আমি নিষেধ করবো। মানে মানে হচ্ছে যাহার না জেনে কাজটা শুরু করতে যাওয়া উচিত না, তা আপনি কাজটা কেন শুরু করবেন? ধরেন আপনি মোটরসাইকেল, বললাম নিচে আমাদের এই যে আমাদের আলি সেন্টারের নিচে একটা মোটরসাইকেল আছে, চালায় বাসায় নিয়ে যান। এখন লোভ করে যদি আপনি মোটরসাইকেল স্টার্ট দেন, তাহলে আলি সেন্টার থেকে আপনি ওই যে বিজয়নগর মোড় যাইতে পারবেন না, এর আগে জীবনও যাবে, ওই সাইকেলও যাবে। তাহলে আপনি কি করেন, তাকে একটা সিলেবাস ধরে দেন, তাকে কিছু প্রশ্ন করেন, বা তাকে নিয়ে একটু বসেন, কাউন্সিলিং করেন। কাউন্সিলিং করার পরে বলেন ওকে আপনি এখন কাজটা স্টার্ট করেন। পরীক্ষামূলক ভাবে তাকে 5-10 জনকে দেখেন সে নামের তালিকা করছে কিনা, বাছাই করছে কিনা, সে দেখেন সে এই সব কনসেপ্টটা বুঝে কিনা।
ডিসকাউন্ট সবটা বুঝি কিনা। 99% ডিস্ট্রিবিউটর এখন যারা অ্যাক্টিভ তাদের কথা বলতেছি, ইনঅ্যাক্টিভ তো ইনঅ্যাক্টিভ আছেই, আর বিতর্কিত পার্টি যারা আছে ওইটি তো বাদই দিলাম। মানে অ্যাক্টিভ যারা আছে তাদের মধ্যে আমি বলবো যে শতকরা 90% ব্যক্তি এই সব কনসেপ্ট এবং আপনার ডিসকাউন্ট সব কনসেপ্টটা বুঝেই না। বলে কেন? কারণ অ্যাজ এ ট্রেনার, অ্যাজ এ মানে আমি আমি যে কি প্রতিদিন আমি আমার বাসা আপনি জিজ্ঞেস করলে অবাক হয়ে যাবেন যে আমি কি পরিমাণ পড়াশোনা করি। আমি নিজে তো গত 1.5-2 মাসে স্টাডি করি, আরো অনেক আগ থেকে। আমি সেই প্রথম থেকে আশরাফের সাথে আমার লগে কিন্তু কমিউনিকেশন ছিল। উনি প্রথম সেমিনার তৈরি করে কিন্তু আমি ওনাকে প্রথম বলছি যে আমাকে আপনি ইয়েটা দেন, পাওয়ার পয়েন্টটা দেন। একবার প্রথম যখন সেমিনারটা তৈরি করে সেটা আমার কাছে আছে, তখন থেকে কিন্তু আমি স্টাডি করতেছি। আর সেই স্টাডি গত 6 মাস বা 8 মাসের স্টাডি এখন পর্যন্ত আমি বলতেছি যে আমি 2 to 5% আমি এখনো পুরোপুরি বুঝি না এইসব কনসেপ্ট। আমি যত এটা নিয়ে স্টাডি করছি, তাই না, আজকে ইব্রাহিম ভাই ছিল, আমাদের আশরাফ ভাই, রুম আশরাফ ভাই বিষয়টাতে যেভাবে তুলে ধরছে, আমার কাছে মনে হয়েছে যেন আমি নতুন কিছু শুনতেছি। আমার কাছে মনে হচ্ছে গত 1 মাসে যা ট্রেনিং করাইছি এগুলো সব বাদ দিয়ে নতুন করে ট্রেনিং বানাইতে হবে আমার, তাই না? তাইলে আপনি তাকে কাজের পারমিশন দেন, তাকে এবার প্ল্যান শু সে করাতে পারে কিনা দেখেন, সে প্ল্যান কিছুটা বুঝে কিনা। টিচ দেম গেস্ট ফলো আপ, কিভাবে গেস্ট ফলো আপ করতে হয়। ধরেন আপনাকে একজনে প্রশ্ন করবে যে আমার কাছে টাকা নাই, তাহলে আপনি কি উত্তর দিবেন? একজন আপনাকে প্রশ্ন করবে যে ডেস্টিনি 2000 লিমিটেড লিগেল এভিডেন্স কি, তাহলে আপনি কি উত্তর দিবেন? তাহলে এই জিনিসগুলো তাকে আপনি হাতে কলমে আপনি শিখাবেন, তাই না? কাজ করার অনুমতি দিবেন এবং ট্রি সেট আপটা তাকে শিখিয়ে দিবেন। ইটস এ ভেরি ইম্পর্টেন্ট। এবং ট্রি সেট আপের ক্ষেত্রে কিন্তু অনেক ম্যাচিভ অ্যাকশনটা হচ্ছে আপনি টার্গেটটাকে আপনি যে কথাটা আজকে আসাম বা যেটা আমাকে বলছে যে মাকসুদ তোমাকে অবজেক্টিভটা ঠিক করতে হবে। মানে উনি একটা কথা বলে এত ভালো লাগে, উনি যে বলবে যেটা বলে সেটা কর্পোরেট গোলটা বাস্তবায়ন করতে না পারলে পার্সোনাল গোল বাস্তবায়ন করে কোনো লাভ নেই। একা রতন ভাই কিংবা একা সালাউদ্দিন ভাই যদি মাসে 10 লাখ টাকা ইনকাম করে কখনোই কিন্তু আমরা সবাই সফল হতে পারবো না। সকলের সফলতার মধ্য দিয়ে অর্থাৎ কর্পোরেট গোলটাকে বাস্তবায়ন করার মধ্য দিয়ে পার্সোনাল গোলের অ্যাচিভমেন্টটা চলে আসবে। তাহলে আমাদেরকে কাজ করতে হবে গোল ওরিয়েন্টেড, অবজেক্টিভটা ঠিক করতে হবে, মানে টার্গেট সেট করে কাজ করতে হবে, তাই না? একদম টার্গেট সেট করে কাজ করতে হবে। এখন টার্গেট যদি হয় আমার মাথায়, তাহলে বুকের মধ্যে তীর লাগাই লাভ কি? তাহলে আমাকে আগে টার্গেট আইডেন্টিফাই করতে হবে, দেন কাজ স্টার্ট করতে হবে। সো বেসিক রুল অফ টি সেট আপ, এটা আপনাদের জন্য নতুনদের জন্য ভেরি ইম্পর্টেন্ট। কারণ পুরান যারা আছেন আপনারা জানেন আমরা সেট আপে অনেক বড় ভুল করি। যেমন ধরেন, কল্পনা করেন যে আমার ভাইকে আমি জয়েন করালাম, এখন আমার বোন আসছে, তা আমার মাথার মধ্যে একটা আইডিয়া আসছে আমার বোনকে যদি আমি জয়েন করাই তাহলে তো আমার একটা ম্যাচিং হয়ে যাচ্ছে, তাই না? অ্যাটলিস্ট আমি কিন্তু আগায় গেলাম এক ম্যাচিং এ। আমার প্রশ্ন হচ্ছে, আপনি যদি বোনকে এখানে জয়েন করান তাহলে আপনার যদি আঙ্কেল আছে, কাকা আছে, কাকাকে কোথায় দিবেন? কারণ কাকাকে যদি আপনি বাইরের নিচে দেন তাহলে বোন কি দোষ করছে? এখন আপনার কাকাকে যদি আপনি বোনের মানে ইয়েতে দেন, তাহলে আপনি যদি এইভাবে চিন্তা করেন যে না আমি কাকাকে আমি বাইরের নিচে দিব, তো বোনেরও তো কাকা, বোনের নিচে দিলে ভাই কি করবে? বাইরে তো কাকা। কিন্তু আপনি যদি বোনকে যদি ওখানে না দিয়ে বোনকে যদি আপনি এখানে দেন, কাকাকে যদি বোনের নিচে দেন, তাহলে দেখেন আপনার কাকাকে কিন্তু বোনও পেলো ভাইও পেলো, তাহলে আপনার অন্য 5টা কাকে দিবেন? এদের সাথে রিলেটেড না এমন কাউকে দিয়ে আপনি আরেকটা টিম ডেভেলপ করবেন, তাহলে আপনার টিমের মধ্যে কিন্তু প্রবলেম তৈরি হবে না। তা আমরা অনেক সময় কিন্তু এটা বুঝি না। ডেস্টিনি 2000 লিমিটেডে কিন্তু আপনি চাইলেই কিন্তু টি চেঞ্জ করতে পারবেন, আপনি অ্যাপ্লিকেশন দিয়ে স্পন্সর চেঞ্জ করতে পারবেন না, সুযোগ নাই। যে ভাই আমার ভুল হয়ে গেছে, আই এম রিয়েলি সরি, আমি ভুল করে ফেলছি, এখন আমার এটা কাইটে এই জায়গায় এনে দেন, এটা কখনোই কিন্তু পসিবল না। এর জন্য প্রাথমিক পর্যায়ে প্রথম দিকে যদিও আপনার মেসিং হয় নাই, সমস্যা কি, আগে আর পরে হবে। এর জন্য রিলেটিভের নিচে রিলেটিভ দিবেন, বন্ধু বান্ধবের নিচে বন্ধু বান্ধব দিবেন, যাতে আপনার টিমে যেন অন্তত 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 আপনার এই আপনার আগামী অন্তত এক্সিকিউটিভ লেভেল পর্যন্ত অর্থাৎ ডেলি আমাদের এখন সকলের টার্গেট, আপাতত টার্গেট হচ্ছে টপ ম্যাচিং, মানে 6,000 টাকা। 6,000 টাকা ইনকামে না যাওয়া পর্যন্ত আমাদেরকে কি কাজ করতে হবে? আমাদেরকে আমার টি সেট আপের ক্ষেত্রে যেন কোনো প্রবলেম তৈরি না হয় এই জিনিসটা মাথায় রাখতে হবে, পরিকল্পনা করে কাজ করতে হবে। ইটস এ ভেরি ইম্পর্টেন্ট। সময় খুবই কম, 3 মিনিট আছে আউট স্টেশন ডেভেলপ করা। সো 8 নম্বর আপনি একজন আগে প্রথম আপনি কি করেন? ধরেন আপনি একটা নির্দিষ্ট এলাকাতে ব্যবসা করেন, সাপোজ আমি কুমিল্লাতে ব্যবসা করি, কোনো কারণে দেখা গেছে গুমতি নদীর বাঁধ ভেঙে গেছে, কুমিল্লাতে বন্যা চলে আসছে, তাহলে কি অবস্থা হবে? কুমিল্লাতে বন্যা চলে আসছে, আমার ব্যবসা কিন্তু শেষ। কিন্তু যদি কুমিল্লার পাশাপাশি যদি আমার দিনাজপুর ব্যবসা থাকতো, কিংবা আমাদের ওই যে কি বলে আমাদের মঞ্জুর মুর্শিদবার এলাকা বগুড়া, বগুড়া তো আমি জীবনে এতবার গেছি, কুমিল্লা এতবার যাই না। বগুড়া রাস্তাঘাট আমার এত মুখস্থ, কারণ আমি এই যে ডেস্টিনি 2000 লিমিটেডে যেদিন অফিস করি তার মানে 4 দিন আগে মনে হয় বগুড়া নাটোর বগুড়া প্রোগ্রাম করে আসছি।
তো দেখা গেছে এরকম যে আপনি ওই এলাকা থেকে আগে একজনকে আপনি ঢাকায় নিয়ে আসবেন, ঢাকায় নিয়ে এসে তাকে আপনি প্ল্যানটা বুঝাবেন, ট্রেনিং করাবেন, ট্রেনিং করানোর পরে কিভাবে প্ল্যান দেখাতে হয় শিখাবেন, শেখানোর পরে এবার তাকে বলবেন যে তুমি ওই এলাকাতে গিয়ে এরকম 4-5 জনকে দাওয়াত দাও, আপনি যাবেন, আপনি গিয়ে প্ল্যানটা দেখাবেন। তাহলে প্রথম আপনি মাসে একবার যান বা 2 মাসে একবার যান, এর পরবর্তীতে 15 দিন অন্তর অন্তর যান। এইভাবে নিয়মিত যদি আপনি নিয়মিত যদি থাকেন তাহলে আপনার একটা টিম বিল্ড হয়ে যাবে। তাহলে টিম বিল্ড করার বেসিক রুলটা হচ্ছে আগে ওই জোনে 2-3 জনকে আপনি ডিস্ট্রিবিউটর বানান। তাদেরকে বলেন 15 দিন অন্তর মাসে একবার আপনি বলেন যে শুক্রবার আপনারা একটা কাজ করেন, আপনি 1-2 জন করে আপনি কাস্টমারকে কি করেন, আপনি উপস্থিত। তাহলে সেক্ষেত্রে গেস্টও হতে পারে, আবার পুরাতন ডিস্ট্রিবিউটর হতে পারে, কারণ যেহেতু ডেস্ট্রি 2000 লিমিটেড, 2012 সালের ডেস্ট্রি 2000 লিমিটেড আর 2026 সালের ডেস্ট্রি 2000 লিমিটেড কখনোই কোনো দিক থেকে 1%-ও কোনো মিল নেই। সো আপনাকে সেক্ষেত্রে আমি পুরাতন ডিস্ট্রিবিউটরের ক্ষেত্রে বলি আপনি তাকে, তার জন্য সম্পূর্ণ নতুন কিন্তু বিষয়টা। সো আপনি তাদেরকে ইনভাইট করলেন। এবার টিম মিটিং, টিমের মিটিং এর কোনো বিকল্প নাই। যদি আপনার ট্রেনে দেখেন সব জায়গায় আপনি কাউন্সিলিং করলেন, মিটিং করলেন, ট্রেনিং করালেন, আপনি ওয়ার্কশপ করালেন, কিন্তু আপনার ভিতরে ট্রেনার, আপনার টিম থেকে ট্রেনার তৈরি হতে হবে। ট্রেনার ইজ এ পাওয়ার প্লেয়ার। ট্রেনার কিন্তু পরিবেশ তৈরি করে, তাই না? ট্রেনার তৈরি করতে হবে, লিডার তৈরি করতে হবে। এখন টিম মিটিং যদি আপনি না করেন, লিডার কিভাবে তৈরি হবে? আমার কাছে একটা ফরম্যাট আছে, আপনারা চাই নেবেন যে টিম মিটিং এর আসলে রুলটা কি। আপনি বোর্ডের মধ্যে লিখে রাখবেন, 5টা লাইন লিখে রাখেন। পরিচয় পর্ব লেখেন, নিজের নাম ও পদবি, স্পন্সরের নাম ও পদবি, তাই না, ব্যবসায়িক অবস্থান, অনুভূতি, পরামর্শ, আগামী 1 সপ্তাহে আপনার কর্ম পরিকল্পনা, মন্তব্য। তাহলে একজন ব্যক্তি দাঁড়ায় বোর্ডের দিকে তাকায় অন্তত বলতে পারলো, সে দাঁড়ায় বললো আমি মাকসুদ আহমেদ, আমার সিআইডি নাম্বার 4114, আমি এই কোম্পানির একজন নতুন ডিস্ট্রিবিউটর। হ্যাঁ, অথবা আমি এখান থেকে 2টা লেভেল করছি, আমি এখানে একটা এক্সিকিউটিভ লিডার। এটা কিন্তু অন্যদের মধ্যে ইন্সপায়ার করে। তো প্রথম প্রথম বোর্ডের মধ্যে আপনি লিখে দেন কি কি বিষয় আলোচনা করবে, একটা বোর্ডে লিখে রাখেন, পড়ার জন্য বোর্ডটা দেখে দেখে সে বলুক। বলতে বলতে বক্তা, লিখতে লিখতে লেখক, এইভাবেই কিন্তু হয়ে যায় খেলতে খেলতে খেলোয়াড়। তাহলে প্রতি সপ্তাহে আপনি টিম মিটিং করবেন, এবং টিমের টার্গেট, প্রতি সপ্তাহে আপনি টিমে একটা টার্গেট সেট করবেন। সে টার্গেটটা খালি সেলের টার্গেট হবে তা না, সে টার্গেটটা হতে পারে এই সপ্তাহ সবচেয়ে বেশি প্রোফাইল আপডেট করছে, যে সে একটা ইনসেন্টিভ পাবে। এই সপ্তাহে সর্বোচ্চ বেস্ট সেলার, একক সেল হিসেবে কতগুলো সেল করছে সে একটা ইনসেন্টিভ পাবে। এই সপ্তাহে সেন্টার অ্যাক্টিভেট করছে 5 জন ব্যক্তির, বেস্ট মানে সবচেয়ে বেশি করছে কে, এই সপ্তাহে বেশি ব্যক্তিকে ইনভাইট করছে কে, তাই না? আপনাদের কাছে ওই ফাইলগুলো আছে কিনা জানি না, আমাদের কাছে কিন্তু এই ফাইলগুলো আছে, মানে রিপোর্টিং শিট গুলো আছে। আমি কিন্তু হারাইনি, আমার এগুলো সব আছে। আপনি কিন্তু ওই যে ডিস্ট্রিবিউটর হিসেবে এই শিট গুলো কিন্তু আপনি আমার কাছ থেকে নিয়ে যেতে পারবেন। যে মিটিং এর মধ্যে আপনি প্রথম লিখলেন, আপনি সপ্তাহের নাম লিখলেন, প্রথম সপ্তাহের নাম লিখলেন, লিখলেন টার্গেট, পাশাপাশি অ্যাচিভ। পরে আবার সপ্তাহ, দ্বিতীয় সপ্তাহ টার্গেট এবং অ্যাচিভ। তো আমি টার্গেট করছি এই সপ্তাহে ইনভাইট করবো 5 জনকে, বাট আমার অ্যাচিভ করছে 2 জন, মানে 2 জনকে ইনভাইট করছি। তাহলে এইভাবে তার কাজকে ইভ্যালুয়েট করতে হবে, মূল্যায়ন করতে হবে, তাহলে রেজাল্ট চলে আসবে। তাহলে চলে আসেন, টিম বড় হলে ভাগ করে করে টিম মিটিং করতে হবে। এখন টিম রেজাল্টটাকে আমরা একটা ছোট্ট ভিডিও দেখি 1.5 মিনিটে, তাহলে টিমের গুরুত্ব আমরা বুঝতে পারবো। সাউন্ড যায় কিনা আমাকে জানাবেন। শাকিল, সাউন্ড কি যায়? না, সাউন্ড আসতেছে না, কিন্তু দেখে বুঝতে পারতেছি কিছু একটা হচ্ছে। সাউন্ড যাচ্ছে না কারণ আমি সাউন্ড বন্ধ রাখছি। কিন্তু দেখে বুঝতে পারতেছি যে একটা টিম ওয়ার্ক হ্যাঁ, চলতেছে। হ্যাঁ, আপনি একটা বক সে কিন্তু উপর থেকে টার্গেট করছে, হ্যাঁ, সে টার্গেট করছে কি একটা কাঁকড়া খাবে, কিন্তু অনেকগুলো কাঁকড়া যখন একসাথে হয়ে গেছে, উল্টা কিন্তু বক কিন্তু ধরা হয়ে গেছে। ওই দেখেন হাতি কিন্তু একটা কি করতেছে, দেখেন খেলতে দেখেন, হাতি একটা পিঁপড়াকে কি করতেছে, টান মারতেছে। আপনি দেখেন, এখন সব পিঁপড়া যখন একসাথে হয়ে গেছে, এখন কিন্তু হাতির কিন্তু পুরো উল্টা, হাতি কিন্তু উল্টা কিন্তু মানে বিপদে পড়ে গেছে। তাহলে টিম ওয়ার্কটা মানে কি, সকলের শক্তি, মানে এই যে ইউনিয়ন ইজ স্ট্রেংথ। আপনাকে এখানে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় আছে, আমি একটু স্কেপ করে যাই। সো ইউ হ্যাভ টু ডেভেলপ ইনসেন্টিভ। তাহলে বেস্ট পারফর্মার অফ দ্য ইয়ার, মানে বেস্ট পারফরমেন্স করছে, তাকে আপনি কি করেন, একটা ছোট্ট গিফট করেন, একটা কলম গিফট করেন, তাই না? এই সপ্তাহ বেস্ট সেল করছে, তাকে একটা টাই গিফট করেন। এই সপ্তাহ সে বেস্ট সেল করছে, তাকে একটা বই গিফট করেন। ম্যাক্সিমাম প্ল্যান শু করছে, অফিসে রেগুলার আসছে, মানে রেগুলার অফিস করছে। এই বিষয়ে ছোট ছোট বিষয়গুলোকে আপনি কি করেন, সেলিব্রেট করেন। টিম ওয়ার্ক। সো হাউ টু ইফেক্টিভ টিম ওয়ার্ক, একটা কিভাবে ইফেক্টিভ টিম ওয়ার্ক তৈরি করতে হয়, আমরা আর্ট অফ টিম ওয়ার্ক যদি দেখি, টিম ওয়ার্কের ডুপ্লিকেশনটা যদি আমরা দেখি, তাহলে আমরা বুঝতে পারবো যে টিম ওয়ার্কের কোনো বিকল্প নাই। আপনি যদি টিম ওয়ার্ক করেন, টিম ওয়ার্ক না করলে আপনি কিন্তু আগেতে অনেক সমস্যা হয়ে যাবে।
সব ভিডিওগুলো একটু স্কিপ করি কারণ ট্রেনিং কম। এখন টিম ওয়ার্কের ক্ষেত্রে এই সূত্রটা আপনাদের আগামী 90 দিন, কারণ আপনি একজনকে টার্গেট করলেন যে আমি একজন ব্যক্তিকে অ্যাক্টিভ করবো আমার টিমে, তাহলে দ্বিতীয় সপ্তাহে আপনার টিমে 2 জন, তাহলে দ্বিতীয় সপ্তাহে আপনারা 2 জনে আবার একজন করে যদি টার্গেট করেন, তাহলে আপনার দ্বিতীয় সপ্তাহে টোটাল টিম মেম্বার হতে পারে 4 জন। তাহলে 4 জন, তৃতীয় সপ্তাহে এসে 4 জন ব্যক্তি আবার টার্গেট করেন, নতুন পুরাতন নতুন একজন ব্যক্তিকে জয়েন করানোর চাইতে পুরাতন একজন ব্যক্তিকে আপনি প্রোফাইল আপডেট করেন, তাতে রেজাল্টের পরিমাণ অনেক অনেক বেশি আসবে, তাতে কোনো সন্দেহ নেই। তাহলে সেক্ষেত্রে আপনি যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি তাহলে পঞ্চম সপ্তাহে আপনারা 16 জন একজন করে টার্গেট করলে, তাহলে যিনি পঞ্চম সপ্তাহে আসছে ওনার ভাগে কিন্তু 5 জন পড়ছে, যিনি চতুর্থ সপ্তাহে আসছে ওনার ভাগে কিন্তু 4 জন পড়ছে, তাই না? এবার আসছে যিনি প্রথম সপ্তাহে আসছে 6তম সপ্তাহে তার ভাগে 6 জন পড়ছে, তাহলে 16 32 জন, টোটাল টিম মেম্বার 32 জন। এইভাবে 6তম সপ্তাহে এসে আপনার টিমের মেম্বার হতে পারে 64 জন। এরপরে আসেন আপনার 7তম সপ্তাহে এসে আপনি মেম্বার হতে পারে 128 জন। 10তম সপ্তাহে আপনারা 512 জন, সবাই যদি একজন করে টার্গেট করে যে আমার টিমে আমি একজন করে অ্যাক্টিভ করবো, এইভাবে 13তম সপ্তাহে এসে আপনার টিম মেম্বার হতে পারে 8192 জন। এখন আমি ধরলাম কাজ হইলো না, ওকে, লেটস সি 25% যদি কাজ হয়, আই মিন আপনার টিমে 2000 ব্যক্তি, তাহলে আপনার টিমে 2000 ব্যক্তি মানে লেফটে 1000 রাইটে 1000, এরা যদি প্রতিদিন 1 পিবির যদি প্রোডাক্ট ইশপ অথবা ডিসকাউন্ট শপ থেকে 1 পিবির পণ্য যদি ক্রয় করে, একজনকেও জয়েন করে না, 1 পিবি যদি জয়েন করে, তাহলে আপনার ওই দিন লেফটে 1000 পিবি রাইটে 1000 পিবি পড়ে যাবে। ওই দিন আপনার ইনকাম দেখেন, ওই দিন আপনার ম্যাচিং কমিশন আপনি হিসাব করে দেখেন, তাহলে আপনি ক্যালকুলেশন করে দেখেন, মানে ডেইলি যদি আপনার 1000 পিবি হয়, সপ্তাহ 7000 পিবি, মান্থলি হয়তো কত 2.5 লক্ষ পিবি, প্রতি পিবিতে কত আমরা 1 টাকা, মানে আমাদের পার পিবিতে রেফারেল কমিশন 1 টাকা হলে 28,000 টাকা, তাহলে শুধু 28,000 টাকা ইনকাম আসতে পারে আপনার, শুধুমাত্র একটা কমিশন আসতে পারে 28,000 টাকা রেফারেল কমিশন, যেটা হলো প্রতি পিবিতে 1 টাকা। আমি আপনার মেশিন কমিশন বাদে দিলাম, 2 মেশিন হয়েছে ওটা বাদে দিলাম, সিলভার রয়্যালিটি গোল্ড রয়্যালিটি ওইগুলো বাদে দিলাম। তার মানে কি আপনার মাসে আপনার পক্ষে 28,000 30,000 টাকা ইনকাম করা সম্ভব, ইজিলি ঘরে বসে আপনার পক্ষে ইনকাম করা সম্ভব। সো গুড টিম ওয়ার্ক এবং ব্যাড টিম ওয়ার্ক একদম শেষ দিকে আছে, অর্থাৎ 5 মিনিট লাগবে আমার। একটা বেস্ট এক্সাম্পল হচ্ছে গুড টিম ওয়ার্কের বেস্ট এক্সাম্পল আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে এই পাগলারা তারা বুদ্ধি করছে কি করবে, তাদের বসের ধরা খাওয়াবে। অনেক সময় আমরা আছে না কুবুদ্ধি করি, ব্যাড টিম ওয়ার্ক। তাহলে সে কি করছে দেখেন ঘটনাটা কি ঘটে, তাই হাসাহাসি করতেছে, ওরে গাইড করতেছে, ওরা নিয়ে লিডারকে নিয়ে হাসাহাসি করতেছে। মানে আমরা অনেক সময় কি করি, লিডারের আমরা হাসিতে হাসা করি না। এখন লিডার আসছে, লিডার মানে উড়ে আসছে সবার মাঝখানে, লিডার কি সবাইকে নেতৃত্ব দেওয়ার জন্য, আর লিডার আসছে। আর ওরা বুদ্ধি করছে যে লিডার যদি আমাদের মাঝে আসে, তাহলে লিডারকে আমরা কি করব, লিডারকে আমরা মানে কোনো একটা কারণে লিডারকে আমরা মেনে নিব না, তাকে আমরা ক্ষতিগ্রস্ত করবো, যে বারে যে নিচে নামলে আমরা কি করব, ছাড়ি দিব। মানে ওদের মধ্যে একটা ব্যাড ইন্টেনশন কাজ করছে, যে যিনি নেতৃত্ব দিচ্ছে তার নেতৃত্বটাকে তাকে কি করছে, তারা কুবুদ্ধি করছে, পরামর্শ করছে যে লিডারকে এটা বিপদে ফেলাবে। দেখেন বিপদে ফেলাতে যায় নিজেরা কত বড় বিপদে পড়ে। ওই যে দেখেন লিডার যেন পড়ে যায়, কি করতেছে, পড়ে নাই, এবার ঠোঁট দিয়ে কি করতেছে, তার আঙ্গুলের মধ্যে কি করতেছে, খেয়াল করে দেখেন, ঠোঁট দিয়ে দেখেন, ঠোঁট দিয়ে তার আঙ্গুল কাটতেছে, পর 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 পরে যা পরে যা পরে যা। হ্যাঁ, ঠিক আছে, লিডার কি করছে, এবার লিডার কি করছে, হাতটা ছাড়ে দিচ্ছে। যখনই সে হাতটা ছাড়ে দিছে, এবার দেখেন লিডার যখন ছাড়ে দিছে, স্প্রিং এর মতো তারটা উপরে চলে গেছে, আর এই সব কটা উল্টা কিন্তু বিপদে পড়ে গেছে। তাহলে টিম ওয়ার্ক এখানে মানে ব্যাড টিম ওয়ার্কের একটা এক্সাম্পল দিলাম, একটা গুড টিম ওয়ার্কের একটা এক্সাম্পল আছে, আমি ওদিকে যাচ্ছি না, ওদিকে সময় লেগে যাবে। আর্ট অফ ডুপ্লিকেশন, প্রথমে যে কোনো কাজ নিজেকে করতে হবে, কারণ আপনি ফার্স্ট নিজেকে দিয়ে অ্যাপ্লাই করবেন, তারপর আপনার ডিস্ট্রিবিউটর যারা আপনাকে ফলো করে তাদেরকে আপনি ওটা করাবেন। প্রথমে নিজে পণ্য ক্রয় করবেন, ইউজ দ্য প্রোডাক্ট শেয়ার দ্য বেনিফিট, আপনার ডিস্ট্রিবিউটর, তারপর আপনি শেয়ার করবেন ডিস্ট্রিবিউটর সব ডিস্ট্রিবিউটর, আপনার ডিস্ট্রিবিউটরদের সাথে শেয়ার করবেন। এটা হচ্ছে আর্ট অফ ডুপ্লিকেশন। হ্যাঁ, সো আর্ট অফ ডুপ্লিকেশন নিয়ে আলাদা আমাদের ট্রেনিং আছে। একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমরা যে বিজনেসটা করতেছি এটা টিম ওয়ার্ক। এখানে একজনের যদি পাওয়া পিছলেই পড়ে যায়, তাহলেও সে নিচে পড়বে না, কারণ কি,
কারণ এখানে কিন্তু সবার সাথে সবার কোমরে কিন্তু কি রশি বাঁধা আছে। সো দিস ইজ দ্য বেস্ট এক্সাম্পল। প্রথম হলো গেট দ্য টুলস, বিজনেস টুলস। আপনাকে টুলস ইনফরমেশন কালেক্ট করতে হবে, ইউজ দ্য প্রোডাক্ট, এবার আবার শেয়ার দ্য বেনিফিট। আপনাকে কি করতে হবে, প্রোডাক্ট ব্যবহার করার পর এক্সপিরিয়েন্স গ্যাদার করতে হবে, দেন এবার আপনাকে কি শেয়ার টু আদার্স। তার মানে কি, আপনি নিজে আগে আইডিটাকে আপডেট করতে হবে, তারপর নিজে সেন্টারটাকে অ্যাক্টিভ করতে হবে, নিজে এগ্রিমেন্ট ফর্মটাকে কি করতে হবে, ফিল আপ করতে হবে, নিজে এনএফসিটা করতে হবে। তবে আপনি একজনকে 10 মিনিট আলোচনা করার পরে প্র্যাকটিক্যালি দেখাতে পারবেন। না আপনার আইডি তো আপনি লগ ইন করেন না, তাহলে কিভাবে হবে? তাহলে দ্যাট ইজ দ্য প্রসেস অফ ডুপ্লিকেশন। সো আমরা সবাই কি, যদি আমরা সিদ্ধান্ত নিই, আমরা কি এটা কি কঠিন কাজ? আমরা কি পারবো? কি সালাউদ্দিন ভাই, ইয়েস কারা ইয়েস কারা, ইয়েস ইয়েস। যে কারা কারা পারবো একটু হাত তুলি। হ্যান্ড রাইজ তো করা যাবে নাকি? এখন পর্যন্ত 54 জন ব্যক্তি আছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, অনেকে হাত উঠেছে, 6 জন, 2 জনে থ্যাংক ইউ মারছে। তারপরে আমাদের মুকুল ভাই কি এখনো আছে? না, মুকুল ভাই নাই। মনির ভাই আছেন, সালাউদ্দিন ভাই আছেন। 10 জন। যারা হ্যান্ড রাইজ করতে পারি না, আমরা হ্যান্ড রাইজ করি দেখি। সো ইটস ভেরি ইজি, আপনাকে জাস্ট একটু ফোকাস রাখতে হবে, আর কিছু না। একটু ফোকাস রাখতে হবে, ফোকাস করলে আপনি হয়ে যাবেন ইনশাল্লাহ। এটা কঠিন কিছু না। তো যাক, এটা আপনারা যদি সিদ্ধান্ত নেন যে আপনারা আসেন, আমি মনে করি যারা ইএস এর পক্ষে, আমি সবার পক্ষে। আমি যদিও অতটা শিক্ষিত না, অত ভালো আমি বুঝি না, আমি ভালো বুঝি না, তো তারপরও আমি বিশেষভাবে আমি এটাকে অ্যাপ্রিসিয়েট করি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর অল অফ ইউ। আপনারা সবাই হাত উঠেছেন। এটা আসলে খুব সহজ। আমি এটাকে, এই ট্রেনিংটা, আরেকটা ট্রেনিং ডিজাইন করেছি, আর্ট অফ ডুপ্লিকেশন। আর্ট অফ ডুপ্লিকেশনটা যে আপনি আসলে কিভাবে আপনার টিমটাকে ডুপ্লিকেট করবেন। একটা জিনিস মাথায় রাখতে হবে, যদি আপনি 100% আউটপুট পেতে চান, আপনার টিম থেকে যদি 100% আউটপুট পেতে চান, আপনি দৌড়াইলে আপনার টিম হাঁটবে, আপনি হাঁটলে আপনার টিম বসে পড়বে, আপনি যদি বসে পড়েন আপনার টিম শুয়ে পড়বে, আর আপনি যদি শুয়ে পড়েন আপনার টিম মরে যাবে। তাহলে আপনি যদি আপনার টিম থেকে 100% আউটপুট পেতে চান, তাহলে আপনাকে 200% কিন্তু কি করতে হবে, এফোর্ট দিতে হবে, 200% স্পিড ধরতে হবে। এটা খুব কঠিন কিছু না, প্র্যাকটিস ম্যাক্সিমাম পারফেক্ট। সো আপনি যদি রেডি থাকেন যে ভাই আমি বিজনেসটা করতে চাই, যদিও আমি অতটা শিক্ষিত না, অতটা এডুকেটেড না, আমি আপনাদেরকে কথা দিচ্ছি আমার অবস্থান থেকে সর্বোচ্চটুকু আমি প্রতিদিন নিজেকে আপডেট করছি, প্রতিদিন আমি নতুন নতুন ট্রেনিং ডিজাইন করার চেষ্টা করছি, আপনাদেরকে ডেভেলপ করার জন্য চেষ্টা করছি। আর আপনারা ওই গেস্ট ওরিয়েন্টেড প্রোগ্রামে সবাই থাকুক, কিন্তু লিডারশিপ ট্রেনিং গুলো, বিশেষ করে ডিস্ট্রিবিউটর ফলো আপ ট্রেনিং, আর্ট অফ ডুপ্লিকেশন, লিডারশিপ, প্রফেশনালিজম, ঠিক আছে, এই ধরনের ট্রেনিং গুলো যেগুলো আপনার বিজনেসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মুহূর্তে, এগুলোর জন্য আপনারা গেস্টকে কাউকে লিঙ্ক দিয়েন না। এভারেজ পিপল এগুলো বুঝতে একটু সময় লাগবে। তো মোটামুটি আপনি যদি প্রশ্ন হচ্ছে আপনি সহজ নিতে রাজি আছেন কিনা। যদি রাজি থাকেন ইনশাল্লাহ বিজয়ের মঞ্চে দেখা হবে। আমাদের এখানে ডায়মন্ড এক্সিকিউটিভ আছেন। আমি আজকের উপস্থাপককে বিনীতভাবে অনুরোধ করব, আমি যদি কোনো আলোচনা করি আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। আমাদের উপস্থাপককে বিনীতভাবে অনুরোধ করব, এখানে আমাদের শহীদুল ইসলাম বাবু স্যার আছেন, তারপরে ডায়মন্ড এক্সিকিউটিভ হিসেবে বাবু স্যার আছেন, আরো অনেকে আছেন। বাবু স্যারকে সমাপনী বক্তব্য দেওয়ার জন্য, আর 2-3 জন যদি কথা বলতে চায় ট্রেনিং এর ফিডব্যাক, ট্রেনিং ইভ্যালুয়েশন মানে হচ্ছে ট্রেনিংটা সম্পর্কে ওনার মতামত। আমরা ট্রেনিং ইভ্যালুয়েশনে অনেক সময় কি করি, ট্রেনিং ইভ্যালুয়েশনে আমরা কি করি, আমরা ওই ইয়া করে ফেলি, মানে আপনার আমরা প্রশ্ন করে ফেলি। এখন ইভ্যালুয়েশন করা আর প্রশ্ন করার বিষয়টা কিন্তু এক না, বিষয়টা কিন্তু ডিফারেন্ট একটা বিষয়। সো আমি বিশেষভাবে অনুরোধ করব যে যারা ট্রেনিং এর সম্পর্কে মতামত ব্যক্ত করতে চান, আপনারা হ্যান্ড রাইজ করতে পারেন। 2-3 জনের একটু মতামত নিবেন, 2-3 জনের মতামত নিয়ে আমাদের এখানে শহীদুল ইসলাম বাবু স্যার আছেন, বাবু স্যারকে সমাপনী বক্তব্য দিবেন, দিয়ে শেষ করবেন। আমি আমার আলোচনা এখানে শেষ করছি। যদি কোথাও কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন, ক্ষমা করে দিবেন। ইনশাল্লাহ আবারও দেখা হবে, এবং ইনশাল্লাহ আমরা সকলেই সফল হব। দেখা হবে বিজয়ের মঞ্চে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।